আমাদের প্রতিদিনের যে আমাদের সান্ধ্যকালীন অধিবেশন হয়, নাগরিক সংলাপ হয়, সে তারই অংশ হিসেবে আজকে আমরা করছি। আজকে আমরা ফেসবুক মানে একটু জুম ব্যবহার করছি এই জন্য যে আমরা একটু বড় অপেক্ষাকৃত ৩-৪ জনের বেশি সবাই মিলে একটু কথাবার্তা বলবো সেই জন্য। এবং আজকের আয়োজনটা কিছুটা ইন্টারন্যাশনাল, যেমন এগুলো আমি ফর্মালি বলবো। তো আমার মনে হয় স্যার আমি ফর্মালি শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি আতাউর রহমান মিটন। আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এই জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে অনেক কিছুই হওয়ার কথা ছিল, কিন্তু করোনা কালে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠান সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন আমরা যতটুকু জানি, আগামী 18ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সবচেয়ে বড় ইভেন্টটি হবে, একটি সেমিনার করা হবে। এটা প্রথমে আজকেই হওয়ার কথা ছিল, কিন্তু রিস্কেডিউল করতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে। আর এর বাইরে আগামী 4 তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা একটি রাউন্ড টেবিল করছে এবং এর বাইরে আরো ছোটখাটো কিছু প্রোগ্রাম হচ্ছে। আমার জানা মতে বিভিন্ন জেলা শহরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে নাগরিকদের নিয়ে সভা সমাবেশ হচ্ছে সীমিত পরিসরে। করোনা কালে সবকিছু সীমিত করে করতে হচ্ছে, এটাই আমার জানা মতে। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠানের যে টাইটেলটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস, নাগরিক ভাবনা। আমরা যারা নাগরিক হিসেবে আছি, সেই নাগরিকরা নিরাপদ খাদ্য দিবসে আমাদের কি ভাবনা, আমরা নিরাপদ খাদ্য দিবসের আনুষ্ঠানিকতার বাইরেও আমরা যা চাই তার কতটুকু পেলাম। অর্থাৎ সরকারের যে অঙ্গীকার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং যেটা জনগণেরও চাওয়া, সেই সরকারের অঙ্গীকার জনগণের চাওয়া সবটা মিলিয়ে কতটুকু আমরা অর্জন করতে পারলাম, কতটুকু অর্জন করতে পারছি না, কি করা দরকার, আমরা সেই কথাগুলো তুলে ধরতে চাই। বিশেষ করে আমাদের যারা নাগরিকরা আছেন তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা, তারা কিন্তু এখনো সংশয়ের মধ্যে আছে। সেই উদ্বেগ উৎকণ্ঠা গুলো একটু শেয়ার করা দরকার এবং সাজেশন গুলো নেওয়া দরকার। আমরা সমালোচনার চাইতে সাজেশনটাকে বেশি করে পেতে চাই, যাতে করে আমরা বলতে পারি যে এই কাজটা হওয়া দরকার। হ্যাঁ, বিসেফ ফাউন্ডেশন একটি নাগরিক সংগঠন এবং নাগরিক সংগঠন হিসেবে বিসেফ ফাউন্ডেশন তারা সবসময় চেষ্টা করে যায় যে নাগরিকদের যে ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলোকে তুলে ধরতে, এবং সেটাই কিন্তু আসলে আমাদের প্রয়াস। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এটি ফেসবুকে যাচ্ছে, বিসেফ ফাউন্ডেশনের পেজ থেকে এটি অন্যান্য বারের মতো অন্যান্য দিনের মতো এটা লাইভ হচ্ছে। আপনারা যারা লাইভে আমাদের সঙ্গে আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যারা নিয়মিত দর্শক তাদের কয়েকজনকে তাদেরকে একটু সবিনয়ে বলতে চাই, একটু দুঃখ প্রকাশ করে বলতে চাই যে জুম প্ল্যাটফর্মের একটা টেকনিক্যাল প্রবলেম আছে। সেই টেকনিক্যাল প্রবলেম, জুম এবং স্ট্রিমইয়ার্ডের যে পার্থক্য, স্ট্রিমইয়ার্ডে আপনারা যখন কোনো কমেন্ট করেন তখন আমরা সবাই এখানে ইনস্ট্যান্টলি দেখতে পাই, কিন্তু জুমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আপনারা কারা কারা কমেন্ট করছেন। ওটা দেখার জন্য আরেকটা ডিভাইসে আমাদেরকে কানেক্টেড হতে হয়। তো সেটাও আমরা চেষ্টা করছি। আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন তিনি তিনি দুটো ডিভাইসে যুক্ত আছেন এবং তিনি আপনাদের কমেন্টস গুলো দেখতে পাবেন। আমিও একটু পরে চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের কমেন্টস গুলো যাতে আমরা দেখতে পারি। তবে এগুলো ফেসবুকের পেজে যেটা কিনা অরিজিনালি যেটা গুরুত্বপূর্ণ, সেই পেজে কিন্তু আপনাদের কমেন্টস গুলো থেকে যাবে। এই অনুষ্ঠানটা সেখানে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, সেখানে থাকবে। আপনারা যদি কেউ এই অনুষ্ঠানটা শেয়ার করতে চান, ইনফ্যাক্ট আমরা অনুরোধই করব যদি আপনারা শেয়ার করেন, আপনাদের বন্ধুদেরকে আপনাদের আলোচনা শোনার সুযোগ করে দিতে চান, তাহলে আপনারা বিসেফ ফাউন্ডেশনের পেজে যাবেন। বিসেফ ফাউন্ডেশনের পেজে গিয়ে যেখানে এই অনুষ্ঠানটি হচ্ছে সেইখানে সেই পোস্টের নিচে দেখবেন শেয়ার একটা বাটন আছে, সেই শেয়ার বাটনে শেয়ার দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লোকেশনে এটা শেয়ার করতে পারবেন। আজকে এটার একটু মজার ব্যাপার হলো আমাদের এই আয়োজনটা কিছুটা আন্তর্জাতিক ধরনের হয়ে গেছে। যেমন আমাদের সঙ্গে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে জনাব জিয়াউল হক বাবলু, কৃষিবিদ জিয়াউল হক বাবলু। তিনি আমাদের একজন অন্যতম খাদ্য যোদ্ধা, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাপান থেকে ডক্টর শেখ তানভীর হোসেনও একজন খাদ্য যোদ্ধা এবং বাংলাদেশে নিরাপদ খাদ্য, বিশেষ করে অর্গানিক এগ্রিকালচারের বিকাশে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এখনো করে যাচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কানাডা থেকে আমাদের আরেকজন সহকর্মী মুর্তজা।
মুর্তজা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সে বাংলাদেশে যখন ছিলেন, বাংলাদেশে থাকতেও তিনি অর্গানিক এগ্রিকালচার প্রমোশনের জন্য কাজ করেছেন। এখন কানাডাতেও অন্যান্য কাজের মধ্যেও আমি যতটুকু জানি তার একটি অন্যতম কাজ হচ্ছে অর্গানিক এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তিনি নিরাপদ খাদ্যের পক্ষে আছেন, সবসময় মনে প্রাণে আছেন, একেবারে নিবেদিত প্রাণ একজন খাদ্য যোদ্ধা মুর্তজা। আমি মুর্তজাকেও স্বাগত জানাচ্ছি। মুর্তজা আমার কলিগ ছিলেন এবং লড়াইয়ের ময়দানে এখনো আমার কলিগ, নিঃসন্দেহে। মুর্তজা হয়তো আমরা একই সংগঠনের কাজ করছি না বটে, কিন্তু উই আর কলিগ। আমাদের সঙ্গে যুক্ত আছেন সরকারের পক্ষ থেকে আমাদের গাইবান্ধা জেলার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব লোকমান হোসেন। আমি লোকমান হোসেন সাহেবকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সরকারের প্রতিনিধি হিসেবে আপনি আছেন আমাদের সঙ্গে, সুতরাং জেলা খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কিছু ভাবনা হয়তো আপনার কাছ থেকে আমরা শুনতে পাবো। যদিও আমরা খুবই ওয়েল কানেক্টেড, আপনাদের কেন্দ্রীয় ভাবে আমরা কানেক্টেড আছি, এবং মাননীয় খাদ্য সচিব তিনি কিন্তু আমাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা, হয়তো আজকেও তিনি দেখছেন বলে আমরা আশা করি। যাই হোক, আমাদের সঙ্গে আমরা আশা করছি যুক্ত হবেন ফুলছড়ি, গাইবান্ধার ফুলছড়ি থেকে জনাব আবু রায়হান দোলন। আমি যদি ভুল না করি তাহলে তিনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জনাব হাফিজুর রহমান। হাফিজুর রহমান সাহেবও যুক্ত হয়েছেন গাইবান্ধা থেকে। তিনি তিনিও একজন নাগরিক এবং একই সাথে একজন সংগঠক নিরাপদ খাদ্যের। আমি তাকে স্বাগত জানাচ্ছি। ক্যামেরা অফ অবস্থায় আছেন আমাদের জনাব শহীদউদ্দিন আকবর, বিআইটি সিইও। আকবর ভাই, শহীদ ভাই, তিনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যখন হয়তো তিনি যুক্ত আছেন। ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি যে দোলন সাহেবের ক্যামেরা অফ, কিন্তু দোলন সাহেব আমাদের সঙ্গে যুক্ত আছেন। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাই। হাসান কামাল, এসিআই বাংলাদেশের একজন কর্মকর্তা, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ক্যামেরা এই মুহূর্তে অফ আছে, আমরা আশা করছি তিনিও ক্যামেরা অন করে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আরেকজনের পরিচয়, আমাদের সঙ্গে যুক্ত আছেন ডিসেপ ফাউন্ডেশনের আমাদের অন্যতম সহযোদ্ধা সহকর্মী সাজ্জাদ লতিফ, স্বাগত জানাচ্ছি। আমাদের এই অতিথিদেরকে নিয়ে আমরা আশা করছি অনুষ্ঠান চলাকালীন সময়ে আরো কয়েকজন আমাদের সঙ্গে যুক্ত হবেন, বিশেষ করে ডক্টর শেখ নাজিম উদ্দিনকে আমি আশা করছি তিনি হয়তো আজকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, তিনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আছেন। আরো কেউ হয়তো আমাদের সাথে যুক্ত হবেন। এই অতিথিদেরকে নিয়ে আলোচনাটি সঞ্চালনা করবেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধেয়, দেশের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী। স্যার কানাডা থেকে যুক্ত হয়েছেন। সুতরাং কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, বাংলাদেশ একটা বলয় হয়েছে। এর মধ্যে যদি একটু আমরা আমেরিকা তো লাগছে না, নর্থ আমেরিকা তো হয়েছে, নর্থ পোলো আছে, সাউথ পোলো আছে মোটামুটি, এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট, একটু আফ্রিকার দিক থেকে কাউকে পেলে হয়তো ভালো হতো। আমি আমাদের সেলিম ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমি জানি না সেলিম ভাই আসবে কিনা। সেলিম ভাই সাউথ সুদানে আছেন, সাউথ সুদান থেকে সেলিম ভাই যুক্ত হলে তাহলে আমাদের মোটামুটি আফ্রিকা রিজনটাও কভার করতো। যাই হোক, সেটা খুব বড় বিষয় নয়, আমাদের আলোচনা করবার জন্য রিজনাল কভারেজটা খুব বড় বিষয় না, আমরা বিষয়বস্তুর মধ্যে থাকতে চাই। তো আমি স্যারকে অনুরোধ করছি যে আজকের অতিথিদেরকে নিয়ে আলোচনা শুরু করার জন্য। আমরা স্যার সুপারিশ পেতে চাই, আমরা ভাবনাগুলো তুলে ধরতে চাই, প্রাণ খুলে কথা বলতে চাই, এবং একই সাথে সুপারিশগুলো পেতে চাই। সরকারকে আমরা বলতে চাই আমরা কি চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিটন। আসলে আজকের আলোচনাটা আমার মনে হয় যে একেবারে যে কোনো গাইডেড ওরকম ঠিকও থাকছে না। গাইডেড শুধু এইটুকুই যে আমরা নিরাপদ খাদ্য নিয়ে সাধারণ আলোচনার মধ্যে থাকবো। আর মিটন তো সাথে আছেই, আমার মানে বরঞ্চ আমার চাইতে মিটনই মানে আজকে ভালো করে সঞ্চালনা করতে পারবে। তবু যাই হোক, আমি তো আছি মানে বুড়া মানুষ হিসেবে। আমরা আমাদের সাথে আজকে আগের চাইতে অনেক বেশি দর্শক শ্রোতা, আজকে দৈনিকের চাইতে আজকে অনেক বেশি দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন। তার ভিতরে আমি যাদের নাম দেখছি, যারা কমেন্ট করছেন, তারা জনাব শাকিল আহমেদ, শাকিল আহমেদ সাহেব ইচ্ছা করলে কিন্তু আমাদের সঙ্গে এখানে অনলাইনও আসতে পারেন, ওখানে লিংক আছে আমাদের পেজে, ওখান থেকে আসতেই পারেন। জামাল উদ্দিন সাহেব চিটাগাং থেকে শুভেচ্ছা জানাচ্ছেন। এস কে মুন্নি, ইনি মনে হয় ইনি বিএফএস এর মনে হয় না কোথাকার, উনি লোকমান ভাই, আচ্ছা যাই হোক, এস কে মুন্নি উনি আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। নীলুফার তাসনিম, উনি শি ইজ ওয়াচিং, তিনি একটা মন্তব্য করেছেন, আমি বলছি
তারপরে মোহাম্মদ আলম, শামসুল আলম সাহেব আমাদের প্রবীণ কৃষি কৃষি বিজ্ঞানী, উনি জয়েন করার চেষ্টা করছেন, কিন্তু ওনার যান্ত্রিক গোলযোগে মানে আমার চাইতে সিনিয়র মানুষ, তো আমি বুড়া বলতেছি না, আমার চাইতে সিনিয়র ফলে হয়তো ওনার জয়েন করতে কায়দাগুলো বুঝে উঠতে পারেনি। ইকবাল আহমেদ সাহেব ইজ ওয়াচিং, মোস্তফা কামাল ইজ ওয়াচিং, শিপু আলী ইজ ওয়াচিং, সাইফুল আজম খান এজ ইউজুয়াল। সাইফুল আজমের কারণেই আমরা আজকে জমে গেলাম যে সে থাকতে চায়, কিন্তু সে নিজেই নাই। সাইফুল আজম ভাই, তুমি আমাদের সঙ্গে জয়েন করো, তোমাকে আমরা মিস করতে চাই। মাহফুজার সাথী আমাদের নিউট্রিশনিস্ট চিটাগাং থেকে, Asad, she is also watching, Nurul Alam Babu watching, Nilufar Tasnimer বলছে, Jagadindra Chaudhary is also watching, এটা Pranab Saha is also watching. Pranab, why don't you join us, bhai, online? Let us put our heads together. যদিও কমেন্ট গুলো আমি দেখতে থাকবো এখানে এবং বলতে পারবো আর কি। মোহাম্মদ ইয়াসিন সাহেব, আপনাদের যেহেতু জুমের লিংক আছে, আপনারা যে কেউ যদি মনে করেন যে আপনি আমাদের সঙ্গে জয়েন করবেন, ইউ ক্যান জয়েন এটা দিয়ে। আমরা যাই, যে কথাটা মিটন বলছিল যে আজকে বাংলাদেশের নিরাপদ খাদ্য দিবস। সাধারণত এই দিনে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি অর্থাৎ বাংলাদেশ সরকার এটাকে সুন্দর করে আয়োজন করেন। আমাদের কবি ইকবাল ভাইও জয়েন করেছেন দেখতেছি ওখান থেকে, উনিও কবিতা করে বলছেন, চাই নিরাপদ খাবার, প্রয়োজন সুস্থতার। চাই নিরাপদ খাবার, প্রয়োজন সুস্থতার। তো এটা যে কথাটা বলছিলাম, আমাদের সুস্থতা দরকার। বাংলাদেশ সরকার এটার জন্য নিরাপদ খাদ্যের জন্য আইন করেছেন, নিরাপদ খাদ্যের জন্য বিএফএস এর অথরিটি করেছেন, রেগুলেটরি বডি করেছেন, এবং বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের ভিতরেও নিরাপদ খাবারের কথাটা খুব জোরে সোরেই বলা আছে, এবং সরকারের সর্বত্র এই পলিসি লেভেলে সব জায়গাতেই আসলে নিরাপদ খাবারের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে ওনারা করেন, কিন্তু আজকে হয়তো কোভিডের কারণেই তারা করে উঠতে পারেন নাই। তারা একটু পরে এ মাসের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেটা করবেন। আপনারা হয়তো সবাই জয়েন করবেন সেখানে, অনলাইনেও হয়তো যাবে সেটা, সেখানে আমরা শুনতে পাবো। তো আজকে আমাদের রিকমেন্ডেশন কি আছে সেটা আমরা একটু তুলে ধরতে চাই। তো আমরা প্রথমে কার কাছে যাব? যে কেউ হাত তুলবেন, আমরা মনে হয় তার কথাটা আমরা আগে শুনবো। আমি একটু সবাইকে হচ্ছে যে আমরা একটু লোকমান হোসেন সাহেবের কাছে আগে শুনি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ওনারা কি করছেন বা ওনার কাছে কি। আচ্ছা, এসকে মুন্নিও বিএফএস এর না? এসকে মুন্নি, আচ্ছা, লোকমান হোসেন সাহেব। আমাদের সঙ্গে কৃষিবিদ তারিক হাসান সাহেব যুক্ত হয়েছেন, সাবেক মহাপরিচালক সম্প্রসারণ অধিদপ্তর। আচ্ছা আচ্ছা, আমি আসলে আসসালামু আলাইকুম। লোকমান সাহেব বলেন। জি, প্রথমে সবাইকে অভিনন্দন। আসলে এরকম একটা প্রোগ্রামের সাথে আমি এটা আমার প্রথম জয়েন করা। তো আমি শুরুতেই বলতে চাই 2021 আজ 2রা ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস। আজ আমাদের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে এবছরে টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে সারা বাংলাদেশের 64টি জেলায় আমাদের ডিসি অফিসে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে দেশব্যাপী। শুধুমাত্র আমাদের স্যার একটু আগে বললেন যে আমাদের কেন্দ্রীয়ভাবে যে অনুষ্ঠানটি আজকে করার কথা ছিল সেটি একটু সঙ্গত কারণে পিছিয়ে গেছে। সেটা পরবর্তী সময়ে ডেট করা হয়েছে, ওই সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোভিড-19, আপনারা জানেন কোভিড-19 এর কারণে আমাদের যে চলমান কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রমগুলো একটু স্থবির হয়ে গেছে। আমরা তারপরও এই কোভিড-19 এর মধ্যেও যথাযথ
স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা সারা বাংলাদেশের প্রতিটি জেলার প্রত্যেকটি উপজেলায় আমরা সেমিনার ও কারাভ্যান রোড শো আয়োজন করেছি এবং আমরা আমাদের প্রত্যেক জেলা অফিসার সে আয়োজনের সাথে জড়িত এবং তারা তাদের প্রত্যক্ষ এবং তাদের কর্মদক্ষতার মাধ্যমে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন করেছেন এবং এক্ষেত্রে আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদেরকে যথাযথ সহযোগিতা করেছেন। আমাদের অনুষ্ঠানগুলো আমাদের চিন্তা ভাবনা ছিল একটু বৃহৎ পরিসরে করার, কিন্তু আমরা করোনার কারণে করতে পারিনি। আমরা পরবর্তী সময়ে অনুষ্ঠানগুলোকে একটু ভিন্ন আঙ্গিকে, যেমন আমরা একটু স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি খুলে যায়, পরবর্তী সময়ে আমরা সেখানে ওয়ার্কশপ এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদেরকে নিরাপদ খাদ্য সম্পর্কে অবহিত করব। পাশাপাশি আমরা হোটেল, রেস্তোরাঁ এবং যারা খাদ্য ব্যবসায়ী বা খাদ্য স্থাপনার সাথে জড়িত আছে তাদেরকেও আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন এবং সংরক্ষণ, বিপণন, বিক্রয় সংক্রান্ত সকল বিষয় সম্পর্কে অবহিত করব। আমাদের প্রথমত আমাদের কাজটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনসচেতনতা এবং ব্যবসায়ী বা সকল স্তরের স্টেক হোল্ডারদেরকে সচেতন করার আইন সম্পর্কে এবং কিভাবে আমরা খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য বিপণন, মজুদ, বিক্রয় এবং ভোক্তার টেবিল পর্যন্ত যাওয়ার পর্যন্ত আমরা কিভাবে খাবারটাকে নিরাপদ করতে পারি, এই যে পথ পরিক্রমাগুলো, এই পথ পরিক্রমায় যেন খাবার দূষিত হচ্ছে কিভাবে খাবারটাকে সংরক্ষণ করলে আমরা নিরাপদ খাবার পেতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আগে সকল স্টেক হোল্ডারদেরকে অবহিত করার কাজটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হাতে নিয়েছে। কারণ আমরা যদি নৈতিক অবস্থান থেকে কাজ না করতে পারি, বিশেষ করে যারা খাদ্য ব্যবসায়ী আছে বা খাদ্য স্থাপনার সাথে জড়িত, তারা যদি তাদের নৈতিক অবস্থান থেকে সচেতন না হয়, তাহলে কেবলমাত্র আইন করেই আমরা নিরাপদ খাদ্য সবার জন্য নিশ্চিত করতে পারবো না। তো নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদের প্রত্যেকটি জেলায় জেলা অফিস এবং তৎসঙ্গে লোকবল আমাদের যোগদান করেছে। আমরা আমাদের কাজকে বেগবান এবং ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা খুব শীঘ্রই করোনার মধ্যেও আমরা কাজ করতেছি। করোনার একটু কমে গেলে আমরা আমাদের প্রশিক্ষণ এবং অন্যান্য সকল কার্যক্রম আমরা ত্বরান্বিত করব। আর আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা অলরেডি কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। তার মধ্যে আমরা কিছু অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থার বিষয়ে আমরা কাজ করতেছি, যে ব্যবসায়ীদের এই করোনার মধ্যে যেন আমরা অনলাইন প্রশিক্ষণ দিতে পারি। কারণ যেহেতু সরকারের বিধিমালা অনুযায়ী আমরা এই মুহূর্তে সরাসরি ট্রেনিং এর অনুমোদন পাচ্ছি না, তাই এই বিষয়টি আমরা কাজ করতেছি। তো সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে নিরাপদ খাদ্য বাস্তবায়নের ক্ষেত্রে, বা যদি আমরা নিরাপদ খাদ্য সকলের জন্য আমরা যদি প্রাপ্তির নিশ্চয়তা করতে চাই, তবে সেক্ষেত্রে আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। কেবলমাত্র আমরা যদি কর্তৃপক্ষের দিকেই আমরা যদি বারবার তাকাই, তাহলে কিন্তু আমাদের যে যাত্রা, আমার মনে হয় এই যাত্রাটা অনেক দীর্ঘ হবে। তো আমরা যদি যে যার অবস্থান থেকেই কর্তৃপক্ষকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করার বা পরামর্শ বা যেভাবে আমরা অবদান রাখতে পারি, যদি আমরা সেক্ষেত্রে রাখতে পারি, আমার মনে হয় যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য আমাদের খুব একটা দীর্ঘ সময় অতিক্রম করতে হবে না। যেমনি ভাবে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে খাদ্যে আমাদের ঘাটতি ছিল,
আমরা 30 থেকে 40 বছরের মধ্যেই আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমাদের বিভিন্ন সেক্টরে মৎস্য, আমাদের ধান, আমাদের গম ইত্যাদি ক্ষেত্রে আমরা আজকে বিশ্বে 1 থেকে 10-এর মধ্যে অবস্থান করতেছি। অর্থাৎ আমরা আমরা আমাদের কর্মপ্রচেষ্টা, আমাদের সরকারের উদ্যোগ, আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ পদক্ষেপের প্রেক্ষিতে কিন্তু আমাদের আজকের এই অবস্থান। আমি মনে করি আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের পথেও তেমনি ভাবে এগিয়ে যাব যদি যেভাবে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, যদি সকলের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা আমাদের থাকে এবং এই চিন্তা নৈতিক অবস্থান থেকে যদি আমরা একটু দৃঢ় হতে পারি, আমাদের আগামীর প্রজন্মকে আমি মনে করি আমরা একটা ভালো অবস্থানে দিয়ে যেতে পারবো। সবাইকে আমরা আরেকবার আপনার কাছে শুনবো, আমরা আজকে আরেকবার শুনবো। থ্যাংক ইউ। মানে খুবই সুন্দরভাবে আসলে বিএফএসএ তথা সরকার কি করছে, কি করার চেষ্টা করছে, আমরা আসলে আমরা আশাই করি যে বিএফএস এর কাজটা আসলে সফল হোক এবং সেইখানে আমরাও সম্পৃক্ত থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের অঙ্গীকার রয়ে গেছে। তো আমাদের প্রণব সাহা জয়েন করেছে, কিন্তু তার আগে প্রণব সাহা একটা কমেন্ট করে গেছিল, কমেন্ট করে আসছে আরেক জায়গাতে, যে আজকে আন্তর্জাতিক যে সম্মেলন হচ্ছে, আন্তর্জাতিক পার্সপেক্টিভ গুলা ওনার জানার খুব ইচ্ছা। আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে শেখ জাহিদুল ইসলাম, উনি ওখান থেকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং উনি বলছেন ওনারা ভার্মি কম্পোস্ট এবং বিভিন্ন কিছু তৈরি করেন। এই আমাদের আজকে আসলেই একটা মোহাম্মদ আলম সাহেব, মোহাম্মদ শামসুল আলম, ওনার শুভেচ্ছা বলছে এবং উনি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়েছেন। আর একজন আরেক মুরব্বী জয়েন করেছেন, সেটা হলেন জাফর আহমেদ চৌধুরী। আমার মনে হয় আমার মুরব্বী বিএডিসিতে উনি আমার বস ছিলেন এক সময়, উনিও জয়েন করেছেন। মাঝে মধ্যেই ওনাকে দেখি আমরা ইয়ে করতে। জগদীন্দ্র চৌধুরী কানাডা থেকে জয়েন করেছে, সেটাও। কিন্তু সে বলছে নিরাপদ খাদ্য আন্দোলনের সাথে নিরাপদ পানীয় যোগ হলে আন্দোলনের নাম করাটা বোধহয় আরো সার্থকত। পানীয়টা আমরা কিন্তু জগতেন্দ্র পানীয় আমরা খাদ্যের বাইরে দিচ্ছি না, আমরা জেনারিক অর্থে ওটার ভিতরে যদি খাদ্য আর পানীয় আমরা আলাদা শব্দ ব্যবহার করি, কিন্তু আমাদের এই অর্থে আমরা এই যে সমস্ত পানীয় বিষাক্ত বা অপকারী পানীয় আছে সেগুলো সম্বন্ধে আমরা কথা বলার চেষ্টা করছি। তবে নামের মধ্যে আনা যাবে কিনা সেটা আগে আরেকবার দেওয়া। কিন্তু বিএফএসও কিন্তু এই পানীয়ের বিরুদ্ধে আছে। ফলে বিএফএস যে শুধু যে খাদ্য তা নয়, ওরা খাদ্য পানীয় একসঙ্গে মিলিয়ে তারা এটা কাজ করার চেষ্টা করছে। তো যাই হোক, আমরা আজকের যে বিএফএস এর আলোচনাটা শোনার পরে আমরা জিয়াউল হক বাবলু ওইখানে আশপাশে কমেন্ট করেছে যে আজকের আলোচনাটা 2 ঘন্টা হওয়া উচিত। চিন্তা করে দেখেন যে আমাদের জন্য কতখানি সেটা প্রেরণামূলক। জিয়াউল হক বাবলু এখন তার রাত বাজে কতটা দেখে আগে, এখন কি রাত 12:30 বাজে না? রাত 12:30 বাজে, তাই না বাবলু? তো 12:30 বাজে, আরো যদি আমাদের 2 ঘন্টা চলতে হবে 1:30টার সময় শেষ হবে। তো সেইটাও কতখানি, হ্যাঁ কত, এখন কয়টা বাজে? এখন 12টা। এখন 12টা বাজলো, আমার 12টা বাজলো। সে আরো 1:30টা, তোমার 12টা বাজলো। তোমার 12টা। প্রস্তাবটা শাকিল আহমেদ সাহেব দিয়েছে স্যার, প্রস্তাবটা শাকিল ভাই দিয়েছে যে আজকে আলোচনাটা 2 ঘন্টা যেতে পারে। তারপর আমি বললাম আমার কিন্তু রাত 1:30টা হবে, সে বলল থাকুন, আমি বললাম আছি। শাকিল আহমেদ প্রস্তাবটা দিয়েছিল। আমি আসলে আমি মিটনের কাছেই আজকে হ্যান্ড ওভার করতেছি আজকের আলোচনাটা পরিচালনার জন্য। আমি একটা ফিজিক্যালি খুব একটা সুস্থ মিস করতেছি না, কথা বলতে অনেক বেশি। মিটন, কাইন্ডলি টেক ওভার। স্যার অনেক ধন্যবাদ স্যার, আমাকে দিয়েন না স্যার। তারপরে এনিওয়ে আমরা ই করি, কারণ আমিও এক ফাঁকে একটু স্যার আমাকে আমি নিব না, তখন স্যার নেবে। ঠিক আছে। তো আমরা যেটা যেহেতু বলছি যে আজকে নিরাপদ খাদ্য দিবস, এবং নিরাপদ খাদ্য দিবসে আমরা আন্তর্জাতিক পার্সপেক্টিভটা শুনতে চাই। যে প্রথমে বাবলু ভাই যেহেতু কথা শুরু করেছেন, বাবলু ভাইয়ের কাছ থেকে শুনি। বাবলু ভাই, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপদ খাদ্য নিয়ে আপনার উদ্বেগ, উৎকণ্ঠা এবং অস্ট্রেলিয়াতে থাকার কারণে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনি আমাদেরকে কি বলতে চান, কি সুপারিশ করতে চান? বাবলু ভাই, জনাব জিয়াউল হক বাবলু, আনমিউট করতে হবে আপনার।
ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনা অনুষ্ঠানের অনেক বেশি পার্টিসিপেশন দেখে যেটা মেসেজ পাচ্ছি, নিরাপদ খাদ্য নিয়ে সবাই কনসার্ন। খাদ্য তো আমাদের খেতেই হবে। আমি একজন গুরুকে প্রায় ফলো করি অনলাইনে, তার নাম হলো সাদগুরু, SADSGURU। সে সাদগুরু, সে ইন্ডিয়ান অরিজিন, আমেরিকা বেস। সে একটা কথা প্রায় বলে, আমরা যা খাই আমরা তাই। সো হোয়াট ইউ টেক দ্যাট ইজ ইউর বডি। সে বলে আমরা যদি একটা আম খাই, আমটা খাওয়ার পরে হজম হয়ে আমার বডি হয়, তারপরে আমরা যখন মারা যাওয়ার পর কবরে যাই বা ছাই করা হয়, ছাইটাও আবার পৃথিবীতে ফিরে যায়। কিন্তু আমরা যা খাই আমরা তাই, উনি যে মেসেজটা দিতে চায়, সো এটা যেহেতু আমার বডি অ্যাবজর্ব করে, সো উই নিড টু বি কেয়ারফুল। আমাদের সতর্ক থাকা উচিত যে আমরা কি খাচ্ছি। তো আমাদের যে বাংলাদেশের রোগবালাই তুলনামূলক ভাবে, যেহেতু আমি অস্ট্রেলিয়ায় আছি গত 30-24 বছর, আমি সেই, আর আজকে যেহেতু আমাকে এই প্রেক্ষাপটই বলতে বলা হয়েছে, আমি কিছু কম্পারিজনে যাই। তো আবার অনেকে আপসেট হবেন না, অবশ্যই লাইক ইট ইজ নট অরেঞ্জ টু অরেঞ্জ। সো দুইটা দেশ, দুইটা প্রেক্ষাপট, কিন্তু আমরা সবসময় সবার কাছ থেকে শিখতে পারি। যেমন বাংলাদেশের কাছ থেকে সারা বিশ্বের অনেক কিছু শেখার আছে, যে একটা অদক্ষ, দরিদ্র, বৃহৎ গণগোষ্ঠী কিভাবে দ্রুততর এগিয়ে যাচ্ছে, সারা বিশ্ব তাকিয়ে আছে। আজকে আমি ইকোনমিক্স দেখতেছিলাম, দি ইকোনমিক্সে শেয়ার বাজার যেখানে 18% থেকে আমেরিকা ড্রপ করলো নেগেটিভে, সেখানে বাংলাদেশ পজিটিভ আছে, আমাদের জিডিপি পজিটিভ আছে, আমাদের অনেক কিছু পজিটিভ আছে। সো there are lots of messages to take from Bangladesh, but again I like to say we can take messages from anywhere in the world. সারা বিশ্ব থেকে আমরা মেসেজ নিতে পারি। তো আমি এখন আসি, আমি দুইটা জায়গায় বলবো, দুইটা জায়গায় আমি যাই। প্রথমত যাই আমি যে নিরাপদ খাদ্য, একটু আগে যেটা বললাম, আমি যা খাই আমি তাই, আমি কতটা সতর্ক হব আমার খাদ্য নিরাপদতার দিক থেকে। তো আমি এখন কতটা সতর্ক হব সেটা নির্ভর করে আমি কতটা জানি। ওকে, আমি তো আমার হেলথ সম্পর্কে কনসাস আছি, আমি বাজারে যেয়ে আমি নিরাপদ খাদ্যটা, আমি যখন দেখব যে যদি জানতে পারি যে এই ফলের ভিতরে কেমিক্যাল আছে, আমি সেটা কিনবো না। কিন্তু আমি হয়তো সবসময় জানবো না। কিন্তু আমরা যদি প্রডিউসার সাথে যাই, আমরা বেশ কয়েকটা কৃষি বিষয়ক আলোচনায় শুনেছি যে বেশ কয়েকবার শুনেছি আমি, কৃষক দুই ধরনের উৎপাদন করে। 1 বিঘা করে নিজের খাওয়ার জন্য, আর বাকি 4 বিঘা করে বাজারে বিক্রি করার জন্য। নিজে খাওয়ার জন্য যেভাবে প্রোডাকশনটা করে, নিরাপদ কেমিক্যালটা, মানে যেভাবে সিলেক্টিভ কেমিক্যাল দেয়, যে স্বাস্থ্যকর কেমিক্যাল, বাজার বেড়ার ব্যাপারে তো সতর্ক থাকে না। সো এখানে আমাদের বিবেকের কে তৈরি করতে হবে। আচ্ছা, সেটা তো বিবেকটা মনোজগতের ব্যাপার, এটা হলো ব্যক্তিক। এখন সামাজিক ভাবে নিয়ে যায় ব্যাপারটা, অপারিবারিক ভাবে আসতে পারে। আমি কৃষক, আমি বাজে কেমিক্যাল ইউজ করব যেতে খাদ্য নিরাপদ হবে না, আমার ছেলেরা কিভাবে দেখছে, আমার পরিবার কিভাবে দেখছে। তারপর সামাজিক ভাবে নিয়ে যাই। সো এখন আমি নিয়ে যাই সামাজিক আন্দোলন। আজকে যেহেতু নিরাপদ খাদ্য দিবস, আমি যেটা বলতে চাই যে আমরা কি আমাদের কমিউনিটিকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সমাজকে সতর্ক করতে পারি? তাহলে যদি হয়, আমরা যদি হেইট করি, যে ওই যে কৃষকের কথা বললাম, এক বিঘা করবে ভালো কেমিক্যাল দিয়ে আর 4 বিঘা করবে বাজে কেমিক্যাল দিয়ে, এইটাকে যদি আমরা ঘৃণা করি আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে, আমার সামাজিক থেকে, তাহলে আমরা নিরাপদ খাদ্যটা উৎপাদন করতে পারতেছি ইন ফার্স্ট প্লেস। সো এটা হলো প্রোডাকশন সাইডে। আর কনজিউমার সাইডে, যে আমরা যেহেতু জানবো না কোন খাদ্যটা ওই যে তার ওই 1 বিঘা থেকে আসছে না 4 বিঘা থেকে আসছে, কাজে আমরা যদি ব্র্যান্ডিং করি। তো আমি প্রথমে যাবো, আজকে বোধহয় এসে আছে ওনাদের, আমি কোনো জায়গায় পড়তেছিলাম 400 কন্ট্রাক্ট গ্রোয়ারের মাধ্যমে আজকের বড় কর্পোরেট গুলো যদি কিছু ব্র্যান্ডিং করতে পারে বা কন্ট্রাক্ট গ্রোয়ারের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত যেতে পারে, যেটা আমি বলতেছি যে কনজিউমার সাইডে, যে বাজারে গিয়ে আমি জানতে পারবো এটা নিরাপদ। সো দুইটা সাইডে কাজ করা উচিত, সামাজিক অ্যাওয়ারনেস এবং ব্র্যান্ডিং ফ্রম কমিউনিটি লেভেল। এটা কমিউনিটি লেভেলে করা যেতে পারে, কর্পোরেট লেভেলে করা যেতে পারে, অবশ্যই গভর্নমেন্ট লেভেল থেকে করা যেতে পারে। আর যদি এখন অস্ট্রেলিয়ান কন্টেস্টে আছি,
আমাদের এখানে কনজিউমার গ্রুপ আছে চয়েস, এটা হলো কনজিউমার বডি। আমরা জিনিসগুলা মনিটরিং করি, আমরা কোথাও কোনো সমস্যা দেখলে সরকারকে অবহিত করি, এবং আমাদের এই জাতীয় নাগরিক বডিও বাংলাদেশে হতে পারে। সো আমি আপাতত রাখি, তারপর সবার জন্য সুযোগ থাকুক। কারো প্রশ্ন থাকলে অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে চাইলে আমি আনসার করব। ধন্যবাদ। থ্যাংক ইউ বাবলু ভাই, আপনি বিবেক তৈরি করার কথা বলেছেন, ব্র্যান্ডিং এর কথাটা খুব জোর দিয়ে বলেছেন এবং উদাহরণ দিয়ে বলেছেন শক্তিশালী ভোক্তা আন্দোলনের উপস্থিতির কথা। তো শক্তিশালী ভোক্তা আন্দোলন যদি থাকে তাহলে পরে নিঃসন্দেহে একটা ডিমান্ড তৈরি হবে এবং সরকারের উপরে চাপ তৈরি করা সম্ভব হবে। আমরা তানভীর ভাই জাপানে আছেন, তানভীর ভাইয়ের ওখানে অনেক রাত এখন, আমাদের থেকে 3 ঘন্টা যুক্ত করতে হবে, প্রায় অলমোস্ট 10টা 10:30টার মতো। তো তানভীর ভাই, আপনি বাবলু ভাইয়ের কথা শুনেছেন, শেখ তানভীর, আপনি বাংলাদেশে আন্দোলন করেছেন অর্গানিক এগ্রিকালচারের জন্য। একটা বিতর্ক কিন্তু আছে যে অর্গানিক মানেই নিরাপদ কিনা, বা যেটা অর্গানিক নয় সেটাই যে অনিরাপদ তাও কিন্তু বলা যাবে না। অর্থাৎ তাহলে আমরা কি আমাদের ফোকাসটা কোথায় যাবে এবং সেখানে আপনি কি সুপারিশটা করেন? এবং আমরা যতটুকু জানি যে জাপানে একদিকে তাদের এগ্রিকালচার প্রোডাকশন ভীষণ হাই, তারা খুব প্রযুক্তিকে খুব ভালোভাবে ব্যবহার করে তারা প্রচুর উৎপাদন করে, উৎপাদনের জায়গাটা তাদের খুবই অপটিমাম, সেটা আমাদের দেশের সাথে তুলনায় করবার কোনো সুযোগ নাই। তা আবার আমাদের এখানে আমরা দায়ী করছি যে উৎপাদন বাড়াতে গিয়ে নাকি আমরা আমাদের খাদ্য নষ্ট করেছি। তাহলে এখানে একটু আমাদের বোঝার ব্যাপার আছে, তাহলে কি আমরা উৎপাদন বৃদ্ধি করব না? আমাদের কি তাহলে উৎপাদন বন্ধ রাখবো? জাপান তো উৎপাদন বাড়িয়েছে, তাহলে উৎপাদন বাড়ানোর সাথে খাদ্য নিরাপদতার যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট নিরসনে কি করণীয় আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। আপনি একই সাথে একজন কৃষিবিদ বটে। ধন্যবাদ মিঠুন ভাই, আজকের এই বিশেষ দিনে আমাকে এখানে বলার সুযোগ করার জন্য। প্রথমত আসলে আমি আমাদের সরকারকে আগে ধন্যবাদ দিতে চাই যে আমাদের জন্য একটা বিশেষ একটা দিন ঘোষণা করার জন্য, নিরাপদ খাদ্য দিবস। আমি জানি না এটা কোন বছরে এটা আসলে এটা ঘোষণা দেওয়া হয়েছে। 2018 সালে প্রথম। 2018 সালে। তো যেহেতু এটা রিসেন্টলি আজকে 3-4 বছর আমরা করছি, আমার মনে হয় না সেভাবে এটা এখনো আমাদের সর্বস্তরে এই দিবসটা সম্পর্কে সবাই খুব একটা অ্যাওয়্যার। বাট আমার মনে হয় একটা নিজেদের একটা দিবস থাকা জাতীয় ক্ষেত্রে এটা একটা বিরাট পাওয়া। আমার যতটুকু জানা জাপানে আসলে সেভাবে কোনো নিরাপদ কোনো ন্যাশনাল ফুড সেফটি ডে নাই। এই জাপানে যেটা 5ই জুন যেটা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, সেটাকে আসলে জাপান সরকার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, জি, এটা একই সাথে ওয়ার্ল্ড ফুড সেফটি ডেও একই সাথে। আচ্ছা আচ্ছা। তো সেটা জাপান সরকারও এটা পালন করে থাকে। তো 19 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। ইয়েস। তো আমি আসলে আপনি যেটা বলেছেন, আমি একটু যেটা বলতে চাই যে আসলে আজকের এই বিষয়টা অনেক অনেক বড়। এটা আসলে আপনি যখন নিরাপদ খাদ্যের কথা বলবেন, এটা আপনি কোন পার্সপেক্টিভে দেখবেন সেটা আসলে খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এটা হলো কনজিউমার পার্সপেক্টিভে এক ধরনের বিষয়। কনজিউমার আমি একজন ভোক্তা মানে হিসাবে আমি শুধুমাত্র নিরাপদ খাদ্যটা চাই। আমার এটা দেখার কথা না যেখানে পলিসি কি আছে, ফার্মার কিভাবে করছে, সাপ্লাই চেনে কিভাবে মেনটেন হচ্ছে। আমাকে এটা নিশ্চিত হওয়া দরকার যে আমি একটা ভালো খাবার পাচ্ছি, এবং সেটার জন্য আমাকে যে মেকানিজমটা আমার দরকার সেটা হচ্ছে আমার ট্রেসেবিলিটি আমি দেখতে পারি, আমাকে ইনশিওর করতে হবে। আমি যদি একজন ভোক্তা হিসাবে, সেটা স্মার্ট কোন টেকনোলজি হতে পারে, ব্লক চেইন হতে পারে, অথবা কোনো অ্যাপস হতে পারে, কিন্তু আমাকে দেখার দরকার এটা কিভাবে আসছে, এবং আমি নিশ্চিত হতে চাই যে এই খাবারটা নিরাপদ। কিন্তু এই নিরাপদ খাবারটা পাওয়ার জন্য অবশ্যই সরকারের নীতি তো দরকার, পাশাপাশি কৃষক যে উৎপাদন করছে তাকে তো এডুকেশন আপনার দিতে হবে, তাকে আপনি কোন ধরনের ইনপুট দিচ্ছেন, তার টেকনোলজি। সো এগুলো হচ্ছে খুব ব্যাপক আকারের একটা আলোচনার বিষয়। তবে আমার যেটা, আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে নিরাপদ এবং জৈব কৃষি সম্পর্কে, আমার মনে হয় এটা নিয়ে আসলে ভুল বুঝাবুঝি কোনো অবকাশ নেই। এবং এটা প্রথমত যে আপনাকে নিরাপদ খাদ্য এনশিওর করতে হবে। নিরাপদ খাদ্যের পর আপনার অর্গানিকের জন্য কিছু স্ট্যান্ডার্ড আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি এটা অর্গানিক হলো। আপনি সেক্ষেত্রে গ্যাপ হতে পারে, যে কোনো স্ট্যান্ডার্ড আপনি যদি মেনটেন করেন পার্টিকুলার, সেক্ষেত্রে সেটাকে আপনি ওই ক্লাসের মধ্যে ফালালেন। কিন্তু প্রথমত আপনাকে নিরাপদ খাবারের নিশ্চয়তা দিতে হবে, এবং সেটা হচ্ছে মূল কথা।
আর জাপান আপনি জানেন যে এটা একটা হাইলি মানে আপনাকে বলতে হয় যে খুব কেমিক্যাল ইনডিউস কান্ট্রি একটা, মানে যদি আপনি দেখেন যে পেস্টিসাইড ইউজের ক্ষেত্রে জাপান পৃথিবীর প্রথম কয়েকটা দেশের মধ্যে অন্যতম। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এইটা বলা যাবে না যে জাপানের খাবার হলো অনিরাপদ, কারণ এখানে বিষয়টা হচ্ছে যে তারা খাবার আপনার পেস্টিসাইড দিক বা কেমিক্যাল ফার্টিলাইজার দিক যেটাই তারা দিক না কেন, তারা এইটা ইনশিওর করে যে এই খাবারের টক্সিক লেভেলটা কোন পর্যায়ে আছে, অর্থাৎ ভোক্তা যখন এই খাবারটা নিচ্ছে তার সে কিভাবে এটা নিচ্ছে এবং তার জন্য এটা শরীর মানবদের জন্য তার ক্ষতিকর কিনা, যেটা আমাদের দেশে হয়তো আমরা এটা ইনশিওর করা হয় না। যেটা আমরা প্রায় আলোচনায় বলে থাকি যে আপনার যেই সময় একটা বা বেগুন খেতে আপনার যেই সময় পেস্টিসাইড দেওয়া হলো 24 ঘন্টা না যেতে দেখা যায় যে ওই বেগুনটাই আপনার হলো ডাইনিং এ চলে আসে। এটা নিশ্চিত করে কিভাবে? বাংলাদেশ পারে না, জাপান পারে, কিভাবে পারে? আপনার প্রথমত হচ্ছে আইন এনফোর্সমেন্ট, শুধুমাত্র ল এনফোর্সমেন্ট শুধু তা না, পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে এডুকেশন। এডুকেশনটা হচ্ছে যে আপনার লর সাথে সাথে যতক্ষণ আপনার মধ্যে অ্যাওয়ারনেস, এডুকেশন এবং আপনার মধ্যে আইনকে মেনে নেওয়ার যে একটা দীর্ঘদিনের যে একটা প্র্যাকটিস, আপনি একদিনে একটা আইন চাপাই দিলে হবে না, এটা তারা প্র্যাকটিস, তারা জানে যে এটা কতদিন পরে এটা হারভেস্টে যেতে হবে, কতদিন পরে এটা হলো মার্কেটে তুলতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে এনশিওর করতে হয়। তো আজকে যেহেতু অনেকজন এখানে আছেন, আমি কথা বেশি আমি বলবো না, আমি বঞ্চ আজকে শুনতে চাই বিষয়গুলো নিয়ে। তবে আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি যে আমাদেরকে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে তো প্রপারলি এডুকেটেড করার দরকার, টোটাল মেসেজটা দেওয়ার দরকার, এবং একজন কনজিউমার হিসেবে অন্তত আমরা আজকে এই অঙ্গীকারটা করা উচিত যে আমরা ফুড ওয়েস্টেজ করব না। আমরা আমাদের বাসার যে খাবারটা, সেই খাবারটা আমরা কোনো অবস্থাতেই আমরা খাবারটা নষ্ট করব না। এবং এইটা মনে হয় একজন ভোক্তা হিসাবে, একজন নাগরিক হিসাবে আমার মনে হয় এই কাজটা অন্তত আমরা করতে পারি, এবং সেটা হচ্ছে আসলে বিভিন্নভাবে দেশকে আমরা হেল্প করতে পারবো। সেটা ফুড সিকিউরিটিতে হেল্প করতে পারবো, আমরা হচ্ছে বাজার ব্যবস্থাপনাকে হেল্প করতে পারবো, এবং সেই জন্য মনে হয় একজন নাগরিক হিসাবে আমার মনে হয় আজকে আমাদের এটা চাওয়া উচিত যে ফুড লস বা ফুড ওয়েস্টেজের ক্ষেত্রে আমরা আমাদের দেশটাকে আমরা হলো কন্ট্রিবিউট করতে পারি। ধন্যবাদ মিঠুন ভাই। থ্যাংক ইউ তানভীর ভাই, আপনার চমৎকার তথ্যের জন্য, বিশেষ করে যে আপনার প্রেক্ষিত তুলে ধরলেন। আমি বিআইআইডির সিইও আমাদের শহীদউদ্দিন আকবর ভাই পুষ্টি নিয়ে কাজ করেন, সুতরাং আমি নিরাপদ খাদ্যের সঙ্গে পুষ্টির প্রসঙ্গটি খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমাদের দেশে শুধু নিরাপদ খাদ্যের সংকটই রয়েছে তা নয়, পুষ্টিকর খাবারের বা পুষ্টি অপচয়ের জায়গাটাও খুব মারাত্মক। প্রায় 4.5 কোটি থেকে 5 কোটি মানুষ তারা কিন্তু অপুষ্টিহীনতার শিকার। সুতরাং এই নিরাপদ খাদ্যের কথা যখন আমরা বলছি তখন পুষ্টির কথাটা একই সাথে বলছি, সরকারও সেইভাবেই জিনিসটা গুরুত্ব দিয়ে আসছে। তাহলে আমরা কতটুকু এগুলাম, আমাদের আর কি করা প্রয়োজন? আমাদের শহীদউদ্দিন আকবর ভাই যদি একটু আপনার অভিজ্ঞতা তুলে ধরেন। আমি শহীদকে আমি একটু শহীদের সঙ্গে ওই আরেকটা প্রশ্ন যোগ করতে চাই, সেটা হলো যে এই যে তানভীর বলেছে যে ট্রেসেবিলিটির একটা কথা বলেছে, যে আমি সুনিশ্চিত হতে চাই এটা কোথায় উৎপাদিত হয়েছে, ঠিক মতো উৎপাদিত হয়েছে কিনা ইত্যাদি। তো এই জায়গাটা তুমি যেহেতু মানে ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করো, তাহলে এই জায়গাটার কি করে ফিউশনও হতে পারে, আমরা কি করে এই ইনফরমেশন টেকনোলজি গুলো ওখানে ব্যবহার করতে পারি যাতে করে আমার খাদ্যটা নিরাপদ কিনা যেটা আসছে সেটাও মানে সুনিশ্চিত পারে। দুই জায়গায় একটা পুষ্টির কথা বলেছে, সেটার সঙ্গে আবার আমার ট্রেসেবিলিটির কথা, দুটাই যদি একটু সংক্ষেপে আমাদেরকে একটু বলো। থ্যাংক ইউ স্যার। আমি আসলে স্যারটা আগে বলি, ওটা আমার কাছে সহজ একটা সলিউশন মনে হয়, কারণ পরে মিটন ভাই যেটা বলেছে এটা একটা কঠিন প্রশ্ন। সহজটা হচ্ছে যে আসলে ট্রেসেবিলিটিটা সরকার চাইলেই একটু এনকারেজ করতে হবে। ইটস অ্যান এনকারেজমেন্ট লাগবে, একটা ইনসেনটিভ লাগবে, কারণ টেকনোলজি অ্যাডপশনটা তো একটা কঠিন কাজ, পার্টিকুলারলি ফার্মার লেভেলে। সেটার জন্য কিছু প্রিপারেটরি কাজ আছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে যখন ডিজিটাল ওয়ার্ল্ডের বাংলাদেশের 12 বছর পূর্তি হলো, তখন আমরা এই আলোচনাটা করেছিলাম যে আনফরচুনেটলি আমরা এখনো ফার্মারদেরকে ট্র্যাক করতে পারি না, ফার্মারকেই ট্র্যাক করতে পারি না। সো প্রোডাকশনকে কিভাবে ট্র্যাক করব? সো এই যে কিছু পেন্ডিং ওয়ার্কস আমাদের এখনো রয়ে গেছে, সেগুলো যদি আমরা করতে পারি, ট্রেসেবিলিটি করা আসলে অসম্ভব কিছু না। ছোট ছোট ডিভাইস দিয়ে করা যায়। দেয়ার আর মেনি ডিফারেন্ট সলিউশন বাজারে আছে এবং বাংলাদেশেই আছে এখন।
তো সেগুলোকে হয়তো সরকার একটু প্রমোট করলেই কিছু ইনসেন্টিভাইজ করতে হবে এবং কিছু জায়গাতে হয়তো এনকারেজও করতে পারে, সেটার মাধ্যমে টেকনোলজি অ্যাডপশনের মাধ্যমে এটা করা খুব সহজ। এবং আমার মনে হয় যে স্যার 2-1টা জায়গা অলরেডি হয়েছে, আমি আরো স্পেসিফিক হয়তো পরে আপনাকে জানাতে পারবো। আমি এফএসএন এর যে ব্যাপারটা সেটাতে আসি, যদি মিঠুন ভাইয়ের ব্যাপারটা যেটা বলছিলেন, তার আগে আমি তানভীর ভাইয়ের কথা শুনছিলাম, বাবলু ভাইয়ের কথা শুনছিলাম, এবং আমাদের গাইবান্ধা থেকে লোকমান হোসেন ভাই অনেক সুন্দর করে বলেছেন। আমার মনে হচ্ছে যে আমরা আসলে অনেকদিন যাবৎ এই যে ডিসকাশন গুলো, এগুলোর কিন্তু ইনাফ রেগুলেটরি জিনিসপত্র তৈরি হয়েছে। ইফ ইউ লুক ইনটু বাংলাদেশের, এখন যদি আপনি এনপেন 2 দেখেন, ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন টু কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান, FSN 2020, এগুলো কিন্তু হয়েছে। এখন হওয়ার পরে যেটা একটু আগে আলাপ হচ্ছিল যে কি কমপ্লায়েন্সের ইস্যুজ নাকি এনফোর্সমেন্টের কোন জায়গাতে ঝামেলা আসলে আমাদের ওই যে বলে না যে সর্বাঙ্গে ব্যথা টাইপের, আমাদের পুরো ফুড সিস্টেমটার একদম প্রি প্রোডাকশন থেকে এই ঝামেলাটা শুরু হয়। তো সেই জিনিসগুলো আমার কাছে, আমিও মনে করি যে এখন আসলে অ্যাকশন ওরিয়েন্টেড হইতে হবে, সলিউশন সেন্ট্রিক হইতে হবে। এখন আর ফতোয়া টতোয়া দেওয়ার সময় নেই, ইনাফ ইজ ইনাফ। 50 বছর পার করে ফেলেছি, আমার জীবনটা পুরোটাই স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত 50 ইয়ার্স। এখন যদি আমরা এগুলো নিয়ে স্ট্রাগল করি, when there are লোকাল লেভেলের অনেক সলিউশন আছে। তো সেই জন্য আমরা কি করেছি, আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রমোট করছি। আমাদের যারা নিউট্রিশন ক্লাব আছে, আমাদের অন্য যারা জানেন না তাদের জন্য বলছি, আমরা নিউট্রিশন ক্লাবের মাধ্যমে প্রমোট করছি যে কিভাবে সেফ ফুড জিনিসটা কি, প্রথম এটা বলা, তারপর হচ্ছে যে তাকে ওইটাতে এনকারেজ করা, যে সে যেন এঙ্গেজড হয়, সে যেন তার দায়িত্ব মনে করে যে আমি নিজে প্রোডাকশনের সাথেও যাব, কারণ সে একটা গ্রামে থাকে, সে কিন্তু কখনো এটা ভাবে না। এবং সে শুধু সেটাই করবে না, সে পাশের রেস্তোরাঁতেও যাচ্ছে, হোটেলটাতেও যাচ্ছে, যে বলছে যে ভাই বাসি খাবার বিক্রি করেন না। মানে দেয়ার আর মেনি ওয়েজ যে এদেরকে এঙ্গেজ করতে হবে, যাতে সামাজিক সচেতনতাটা তৈরি হবে। আমরা সবাই জানি আমাদের আশপাশে অনেক রকমের বৈপরীত্য আছে, যেটার জন্য আসলে এটা হঠাৎ করেই হবে না। কারণ আমার একটা ইয়াং ছেলে মেয়েকে আমি যখন এটা বলি, তখন সে চারপাশের অন্য অনেক কিছু দেখেই তার মধ্যে এনকারেজমেন্টটা কম আসে। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ছোট ছোট উদ্যোগ, খুব বড় সরকার তো বলছেন, সরকার কিন্তু আপনি যদি এনপেন 2 বা CIP দেখেন বা FSN দেখেন, অল থিংস আর বিন টোল্ড, এখন হলো এক্সিকিউশন লাগবে। তো সেই এক্সিকিউশনটা সরকার একা করতে পারবে না। আমরা যদি সরকারকে শুধু বলি যে তুমি এটা করো এটা করো, তাহলে কিন্তু সরকার মানে কি, আমরাই তো সরকার। মাঠ পর্যায়ে কিন্তু আমি মনে করি যে আমি একটা পার্ট অফ দ্য সরকার। সো আমরা যেগুলো করার চেষ্টা করছি, আমরা স্কুলগুলোকে এঙ্গেজ করার চেষ্টা করছি, ছাত্রদেরকে এঙ্গেজ করার চেষ্টা করছি, মাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করছি, যাতে উনি শুধু নিরাপদ খাদ্য না, খাদ্যটা নিরাপদ হওয়ার পরও সে কিন্তু পুষ্টি পাবে না যদি সে প্রপারলি এটাকে কুক না করে। তো রান্না করা, ধোয়াটা কিভাবে করবে, খুব সিম্পল জিনিসপত্র। আমরা যেগুলিকে একটু বাচ্চাদের জন্য মজা করার জন্য বলছি, এটা একটা স্মার্ট কুকিং হতে পারে, স্মার্ট ফার্মিং হতে পারে। সে কিন্তু সেই লাল শাকই করবে, কিন্তু করবে স্মার্টলি। সে কিন্তু সেই পুঁইশাকটাই রান্না করবে, কিন্তু স্মার্টলি রান্না করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই দুটো আসলে ফুড সিকিউরিটি এবং সেফটি সাথে নিউট্রিশন একদম মানে একজন ছাড়া আরেকজন চলবে না। সো সেই দুটোকে আমরা একসাথে করে, এবং সরকারের সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি অনেক প্রোঅ্যাক্টিভ এঙ্গেজমেন্ট আছে। পার্টিকুলারলি আপনারা জানেন যে বিএনএনসি এবং যে পুষ্টি বিষয়ক যে প্রায় 17টা মন্ত্রণালয় নিয়ে একটা কমিটিও আছে, এবং সেই সাথে আন্তর্জাতিক যেসব কমিটমেন্ট সরকার করেছে এবং এখনো প্রমোট করছে, সেই কারণে কিন্তু অন্য সময়ের তুলনায় এখন রেডিনেসটা আর একটু বেশি আছে। তো আমি আশা করি যে আমরা সবাই যদি যেমন যেসব এক্সপেরিয়েন্স তানভীর ভাই বা বাবলু ভাই বললেন, সেগুলির সাথে বাংলাদেশের পার্সপেক্টিভে আর বাস্তবতাটাকে মাথায় রাখতে হবে। যে আমরা যদি এক্সপেক্ট করি যে একটা কৃষক হঠাৎ করে ওভারনাইট তার কোনো ইনসেনটিভ নাই, সে কেন, এবং বাজারে আর কেউ কোনো রেগুলেশন মানবে না, আমি কেন মানবো, সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা করবে না। সো তাকে ওই প্রপার ইনসেনটিভ এবং প্রপার গাইডলাইনের মধ্যে নিতে হবে, এবং সে সাথে আমাদেরকে, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, ডেমনস্ট্রেট করতে হবে যে দিস ইজ হোয়াট ইজ দ্য সেফ ফুড। আর যদি আমরা শুধু আবারও বলতেই থাকি শুধু, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে ইট উইল বি লং ওয়ে টু গো। সেক্ষেত্রে যেমন বিসেফ যেরকম কাজটা করছেন, এরকম আরো অনেক প্রতিষ্ঠান করেন। এবং দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে, আমরা যারা সিভিল সোসাইটির নামে করি, আমরা আনকোঅর্ডিনেটেড, কেউ কারোর সাথে কথা বলি না, কথা বলতে পছন্দ করি না। তাতে যেটা হয় যে আমাদের দুয়ে কখনো চারও হয় না, 3 হয়, যেখানে দুয়ে 5 হওয়ার সুযোগ আছে। সো একটু সবাই মিলে যদি আমরা চেষ্টা করি,
এবং নিজে কাজটা শুরু করি। এখন কিন্তু আর আমি আবারও বলছি আর কি, যে এখন আর বলার সুযোগ নাই যে ওটা করতে হবে ওটা করতে হবে, এখন হলো যে ভাই লেটস ডু ইট। সো আমি আবারও সবাইকে ইনভাইট করব, যেমন আমরা একটা ছোটখাটো উদ্যোগ নিয়েছি বাগান করা বা হেলদি লাইফস্টাইল নিয়ে, অন্যদেরও যদি ভালো ভালো প্র্যাকটিস গুলো আছে সেগুলোকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি বাচ্চাদের মধ্যে, এবং আমি মনে করি যে ইউথ এবং অ্যাডোলসেন্টরাই আসলে নেক্সট লেভেলে চেঞ্জ আনবে। এবং যেটাই মাত্রই বললেন যে ট্রেসেবিলিটি স্যার যেটা বলছিলেন, এইসব টেকনোলজিও কিন্তু তরুণদের হাত দিয়ে হবে। সো মাই হাম্বল রিকোয়েস্ট টু অল, যে যদি কারোর গুড প্র্যাকটিসেস থাকে যেটা আসলে আমরা মাঠে নিতে পারি, সেটা সবচেয়ে ভালো হবে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শহীদ ভাই, আপনি যে উদাহরণটি ব্যবহার করলেন যে শুধুমাত্র সমন্বয় না থাকবার কারণে 2 2 4 না হয়ে 3 হচ্ছে, এই সমন্বয় গ্যাপটা কিন্তু আসলে খুব বড় একটা গ্যাপ। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের যে উৎপাদক প্রতিষ্ঠান বা কৃষক, তাদের কিন্তু সমন্বয়টা খুবই বড় ধরনের গ্যাপ আছে। আবার কৃষকরা তারা অসহায়। তো আমরা এখানে একটু একজন সরকারি কর্মকর্তার বক্তব্য শুনবো। ফুলছড়ি উপজেলা, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার থানা নির্বাহী কর্মকর্তা জনাব আবু রায়হান দোলন সাহেব, তিনি কিন্তু নিজে খুব কমিটেড, তিনি খুব আগ্রহী। তার যে প্রশাসনিক ম্যান্ডেট, প্রশাসন চালানো, উপজেলাকে ঠিক রাখা, তার বাইরেও তিনি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা করতে চান এবং তার এলাকাতে, তার উপজেলাতে তিনি কৃষকদেরকে সহায়তা করতে চান এবং কৃষকদের নিয়ে একটা উদ্যোগ গ্রহণ করতে চান। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে তার পরিকল্পনার কথা বলার জন্য, এবং আমরাও যদি তার কাছে কোনো কিছু জানতে চাই আমরা প্রশ্ন করব। জনাব আবু রায়হান দোলন, আপনার ক্যামেরাটা কি অন করা যাবে? আপনাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা যদি আমাকে অ্যালাউ করেন ক্যামেরা ছাড়া আমার একটু সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, বলুন। আচ্ছা, আজকের সন্ধ্যায় উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমি যে জায়গা থেকে কথা বলছি এটি বাংলাদেশের অন্যতম একটি রিমোটেস্ট এরিয়া, 7টি ইউনিয়নের একটি উপজেলা, যেখানে 5টি ইউনিয়ন পুরোপুরি চরবেষ্টিত এবং 2টি ইউনিয়ন উঁচু এলাকায়, এর মধ্যে আংশিক এলাকা চরেও আছে। তো একটি আমার মনে হয় যে বাংলাদেশের এটা অন্যতম একটি দরিদ্রপীড়িত একটা এলাকায় আমরা জব করি। তো আমি কিছু বিষয় শেয়ার করবো আপনাদের সঙ্গে। মনে হবে যে, আমি আশা করছি মনে হবে এগুলো নতুন। আমরা অনেকে মনে করে থাকি যে গ্রাম অঞ্চলের মানুষজন এখনো সেফ ফুড ইনটেক করছে। আসলে এই বিষয়টিতে এখন আমাদের ভাবা দরকার। কারণ হচ্ছে যে আমি যে এলাকাটিতে চাকরি করি, বিশেষ করে চরাঞ্চলের মানুষজন, তারা যে অ্যাগ্রোবেস প্রোডাক্ট প্রডিউস করে, ইভেন আপনার লাইভ স্টক আউটকাম বলতে আপনার দুধ বা গরুর মাংস, ছাগলের মাংস, এগুলো কিন্তু আর অর্গানিক নাই। তারা প্রচুর পরিমাণে পেস্টিসাইড ইউজ করে। লাইভ স্টক লালন পালনের ক্ষেত্রে তারা অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রোডাক্ট তারা ইউজ করছে। সবচেয়ে বড় ভয়ের বিষয়টি হচ্ছে যে যারা সচেতন মানুষ, যারা অলরেডি অ্যাওয়ার বা কনসাস, তারা তো জানে যে এটা কি পরিমাণে দিলে মানুষের মানবদেহের জন্য সেটা ক্ষতিকর হবে না। তারা কিন্তু এটা জানে না, তারা যেন তেন ভাবে এগুলো ইউজ করছে এবং আলটিমেটলি এগুলো প্রডিউস হওয়ার পর তারা তো নিজেরা এগুলো ইনটেক করছে এবং এগুলো তো বাজারজাত হচ্ছে। আমাদের একজন ভদ্রলোক বললেন, আমি বলতে শুনলাম যে উনি বললেন যে কৃষকরা হয়তো তার নিজের জন্য এক ধরনের প্রোডাক্ট প্রডিউস করছেন, আবার বাজারজাতকরণের জন্য আলাদা। আসলে এটি কতখানি সত্য আমি আসলে কনফিউজড, কারণ আমি এরকম দেখিনি। বিষয়টা হচ্ছে তারা আসলে জানে না যে তারা যে ফুডটা প্রডিউস করতেছে বা যে অ্যাগ্রোবেস প্রোডাক্টটা প্রডিউস করতেছে এটা মানবদেহের জন্য আসলে ক্ষতিকর কিনা তারা জানে না। তারা নিজেরাও খাচ্ছে এবং সেগুলো বাজারজাত করছে। তো এটি হচ্ছে এখানকার অবস্থা। আমরা চেষ্টা করছিলাম প্রথম দিক থেকেই মানুষজনকে সচেতন করানোর জন্য, প্রযোজ্য ক্ষেত্রে যে আইনি বিষয়গুলো আছে তাদেরকে জানানো এবং তাদেরকে এই প্রক্রিয়া নিয়ে এসে সচেতন করা। আসলে বিষয়টা এখন মনে হচ্ছে যে না, এতটা সহজ না। যেখানে পুরো জনগোষ্ঠী আসলে তারা অ্যাওয়ার না, তো আমাদের সেখানে একটা বিষয় দরকার, সেটি হচ্ছে যে আমার কাছে একটা স্ট্যান্ডার্ড ডিটারমাইন করা আমাদের এই ফুড সেফটি বলেন বা নিউট্রিশন বলেন সেই ক্ষেত্রে। এবং এক্ষেত্রে অবশ্যই পলিসি লেভেলের একটা ইন্টারভেনশন লাগবে। আমাদের টপ ডাউন একটা অ্যাপ্রোচ লাগবে, যেটিতে কিনা টপ ডাউন অ্যাপ্রোচ লাগবে। কারণ ধরে নেন যে একটি দোকানে যেখানে পেস্টিসাইড মানে বিক্রি হচ্ছে,
যেটি আসলে পার্টিকুলার প্রোডাকশনের জন্য হার্মফুল, সেটি আসলে বাজারজাত হয়ে গেছে। কিন্তু এখন একজন প্রডিউসার সেটি বাজার থেকে কিনতেছে, কিনে গিয়ে নিয়ে গিয়ে তিনি তার জমিতে সেটা স্প্রে করতেছেন বা দিচ্ছেন। তো এটি তিনি কিভাবে পেলেন? এখন তিনি তো আসলে বাজারে পেয়ে যাচ্ছেন। তো এটা যদি গোড়াতে যদি আমরা চিন্তা করতে পারি যে না এটি হার্মফুল, এটি বাজারজাতই করা যাবে না, তো সেই বিষয়গুলো তখন সহজ হয়ে যাবে। তো এর বাইরেও আমার কাছে মনে হয় যে একজন বলতে শুনলাম যে ফুড সেফটির সঙ্গে নিউট্রিশন, হ্যাঁ এটি খুবই দরকার। আমারও কাজ করতে গিয়ে মনে হয়েছে যে ফুড সেফটির সঙ্গে আমাদের নিউট্রিশনের একটা কম্বিনেশন করা দরকার। বিভিন্ন ডিপার্টমেন্ট সরকারি পর্যায়ে আমরা কাজ করছি, যেমন আমাদের দপ্তর আছে, এরপর আমাদের কৃষি ডিপার্টমেন্ট আছে, লাইভ স্টক আছে, ফিশারিজ আছে, তারা সবাই কিন্তু মোরাললেস আপনার ফুড সেফটি বা নিউট্রিশন নিয়ে কাজ করে। তো আমাদের মধ্যে যদি সমন্বয় থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করার সুবিধা হবে। আসলে কারোই সমন্বয় তেমন নাই, যে যার ডিপার্টমেন্ট ওয়ারি কাজ করতেছে, এই জন্য আমাদের কাজের সমন্বয় হচ্ছে না এবং একটা সঠিক একটা স্ট্যান্ডার্ড আমরা ডিটারমিন করতে পারছি না। তো এই জায়গায় একটা পলিসি, একটা ইন্টারভেনশন লাগবে আমার কাছে মনে হয়। আর আরেকটি বিষয়, এই অর্গানিক ফুড বাজারজাতকরণের একটা চিন্তা ভাবনা আমাদের ছিল এখানে। আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকটা বাজারে আমরা প্রযোজ্য ক্ষেত্রে একটা করে অর্গানিক একটা ফুড কর্নার করব, যেখান থেকে কনজিউমাররা বেশি দামে হলেও প্রোডাক্ট কিনবে আর কি। তো এক্ষেত্রেও সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের কনজিউমারদের স্বাধীনতা আছে, কিন্তু সেলারদের ওই অর্থে কিন্তু স্বাধীনতা নাই। আমি জাপানে প্রায় 2.5 বছর ছিলাম আমার পড়াশোনার পারপাসে। তো আমি দেখেছি সেখানে একটা প্রোডাক্ট আপনি একটা শপে যে দামে পাবেন, ঠিক সেই প্রোডাক্ট আর একটা শপে কিন্তু দাম বেশি। এখানে যেমন কনজিউমারের স্বাধীনতা আছে, সেলারের স্বাধীনতা আছে। আপনি কনজিউমার, আপনি একটা প্রোডাক্ট আপনি পার্টিকুলার প্রাইসে কিনবেন না, ঠিক আছে, আপনার অল্টারনেটিভ চয়েস আছে, আপনি অন্য জায়গা থেকে কিনেন। কিন্তু আমার মনে হয় এই জায়গাটি তো নজর দেওয়ার সুযোগ আছে বা নজর দেওয়া উচিত আমাদের, যে একটা অর্গানিক ফুড যারা প্রডিউস করতেছে তাদের দামটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যারা পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড ইউজ করতেছে তাদের প্রোডাক্টের চেয়ে দাম বেশি হবে। এটা মেনে নিতে হবে আমাদের। তো আমার মনে হয় আপাতত এতটুকুই আমার পক্ষ থেকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ব্রায়ান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। সবচেয়ে আমাদের কাছে প্রেরণার যে আপনি একটা এই যে সরকারের যে একটা দায়িত্বশীল পদে থেকেও আপনি এটা চিন্তা ভাবনাটা করছেন, এবং এটাই মানে আমাদের এটাই প্রয়োজন যে আসলে প্রত্যেকের যদি দায়িত্ববোধটা আমরা ঠিক মতো থাকে, প্রত্যেকের, আপনি যে জায়গাতে যে ভূমিকায় থাকি না কেন, আমাদের দায়িত্ববোধ, জাতির প্রতি দায়িত্ববোধ যদি থাকে, তাহলেই আসলে আমরা সামনে আগাতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আমরা এখন এটা শোনার পরে আসলে খুবই অনুপ্রাণিত। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা আপনি আবারও বলেছেন যে আমাদের কোঅর্ডিনেশন দরকার। আর আমাদের এই নীলুফার তাসনিম এই প্রসঙ্গে আপনার কথাগুলোর পরিপ্রেক্ষিতে বলতেছে আমাদের এডুকেশনটা দরকার এবং মনোজগতের পরিবর্তন দরকার, যেটা মিশন ফাউন্ডেশন বারবার বলে আসছে যে আমাদের একটা মনোজগতের পরিবর্তন দরকার, সেটা ছোট অবস্থা থেকে, যেটা বিআইআইডি পুষ্টির নামে করছে, কিন্তু পুষ্টিকর খাদ্য দিতে গেলেই নিরাপদ করতে হবে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধু পুষ্টিকর আর নিরাপদ দুইটা আলাদা নয়। আপনি নিরাপদ হলেই পুষ্টিকর হবে, আর পুষ্টিকর করতে চাইলেই আপনাকে নিরাপদ করতে হবে। আপনি বিষাক্ত করে দিয়ে সেটাকে কিছুতেই পুষ্টিকর করতে পারেন না, যতই তার ভিতরে পুষ্টির উপাদান অরিজিনালি থাকুক না কেন। আমি এই পর্যায়ে একটু কথা বলতে চাই। আমি আসছি তোমার কাছে, এখনই আসবো, তুমি ব্যস্ত মানুষ আছো। আমরা আরো শুনবো। আমরা কানাডা থেকে মুর্তজা আছে, তার কথা শুনবো আমরা। তার আগে আমাদের প্রণব সাহা এখনই কিছু বলতে চাই, হয়তো ব্যস্ত মানুষ, তাকে কোথাও যেতে হবে। প্রণব সাহা হলেন গিয়ে ডিবিসি, আমাদের যে নিউজ চ্যানেল আছে 24 ঘন্টার নিউজ চ্যানেল, সেই চ্যানেলের খবর ভিত্তিক নিউজ চ্যানেল, সেটা একটা গুরুত্বপূর্ণ কথা। ডিবিসি টেলিভিশন চ্যানেল, সেই চ্যানেলের সম্পাদক উনি। প্রণব সাহা, তুমি বলো। ধন্যবাদ। আমাকে আসলে আমি ব্যস্ত না, আসলে আমি অসুস্থ, আমি আগে অফিসও করতে পারিনি এবং সুস্থতা কামনা করি। ধন্যবাদ। আমি একটু আগে ডাক্তারের কাছ থেকে আসি এবং ডাক্তার আসলে আমাকে শুয়ে থাকতে বলছে, আমার ঘাড়ের অবস্থা খুব খারাপ, ব্যথা। এই জন্য আমি ভিডিও অন করছি না।
আর আচ্ছা, অফিসেও যেতে পারি না, অসুবিধা আমি চেয়ারে অসুবিধা বসতে নাই, পারছি না, আজকে চেয়ারে বসা যাচ্ছে না। অসুবিধা নাই, যাই তোমার হোক, সুস্থতা তবুও কামনা আমি করে মনে করি বলো। এটা সকালবেলা থেকে আমি ভাবতেছিলাম এবং আতর মিটনকে আমি বলেছি যে আমি কথা বলতে চাই, বিকজ একটু আগে যে সমন্বয়ের কথাটা বলো, দেখেন ঢাকায় একজন যে কেন্দ্রীয় ভাবে একটি সংগঠন চালান বিআইডি এর শহীদ সাহেব, উনিও বললেন, আর যিনি একজন সাগাটা আমার গাইবান্ধার একটি প্রত্যন্ত উপজেলা, সেখান থেকে একজন সরকারি কর্মকর্তা হয়ে দায়িত্বের কথাটা বলেন এবং সমন্বয়ের কথাটা বলেন। আমি সেই জায়গাটা দৃষ্টি আকর্ষণ করতে সবাই চাই যে সমন্বয় একটা বড় জায়গা। দেখেন আমি যখন কথা বলছিলাম, আমি দুপুরবেলা আরো একটি কাগজ পেয়েছি আজকে, যে কালকে জাইকা এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মধ্যে একটা চুক্তি হয়, একটা এমইউ হবে, মানে কোন একটা বিষয়ে তো কাজ হবে জাইকার সাহায্যে, এমইউ হবে, সেটা খাদ্য মন্ত্রণালয় থেকে আমরা একটা প্রেস লিস্ট পেয়েছি। এই অনেকগুলো কাজ কিন্তু হয়, এই যে বিচ্ছিন্ন ভাবে অনেক সময় হয়। আমরা 2012 সালে আইন করলাম, 15 সালে খাদ্য কর্তৃপক্ষ করলাম, 18 সাল থেকে আমরা এই নিরাপদ খাদ্য দিবস পালন করছি, কিন্তু এই প্যান্ডামিকের সময় আজকে যে খাদ্য দিবস সারা বাংলাদেশে পালিত হলো, আমি মনে করি না যে খুব বেশি মানুষের মধ্যে এটা ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্টটা হওয়া দরকার, মানুষকে জানানো দরকার। একই সঙ্গে আমি সকালবেলা পড়ছিলাম বণিক বার্তায়, আমি আতর মিটুনকে বলেছি যদি আমরা পাই তাকে, ডক্টর মোহাম্মদ নাজিমুদ্দিন খুবই দারুণ একটি লেখা লিখেছে, আমি খুবই অনুপ্রাণিত বোধ করেছি, সেই জন্য কথা বলার আগ্রহটা হলো অসুস্থতা সত্ত্বেও। উনি যে কথাগুলো লিখেছেন আমি মনে করি এই কথাগুলোই আন্দোলনটা হওয়া উচিত। উনি খাদ্য উৎপাদন পদ্ধতির কথা বলেছেন, খাদ্য উৎপাদনের মানের কথা বলেছেন, ভিটামিন পুষ্টি থাকছে কিনা সেটি বলেছেন, সমন্বয়ের কথা বলেছেন, একটি লাইন বলেছেন দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে 1516টি আইন বিদ্যমান, তবুও নিরাপদ খাদ্য নিশ্চিত হয়নি। ফলে এই শুধু আইন থাকলে হবে না, কর্তৃপক্ষ থাকলে হবে না। আমি একটি সব থেকে উনি আরেকটি কথা লিখেছেন, আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। উনি বলেছেন যে গণমাধ্যমের কথা যদি বলেছেন, আরেকটা কথা খুব বলেছেন যে এজন্য দরকার খাদ্য ব্যবস্থায় অংশীজনদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ। সেখানে গৃহিণীর যেমন সচেতনতা দরকার, তেমনি একজন নীতি নির্ধারকের দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। আমি এই যে সমন্বয়, যেখানে আমি রান্না করছি, যেখানে আমি পরিবেশন করছি, যেখানে আমি কৃষি মানে খেতে উৎপাদন করছি, যেখানে আমি সাপ্লাই চেইনে অবদান রাখছি, এই সবগুলোই যদি জায়গায় সমন্বিত ভাবে নিজেদের দায়িত্ব পালন না করি, তাহলে নিজেরাই কিন্তু অনিরাপদ বা বিষাক্ত খাদ্য কিন্তু গ্রহণ করব। এই যার যার নিরাপত্তার দায়িত্ব শেষে যদি পালন করি, তাহলে হয়তো খুব বেশি বড় আন্দোলন না হলেও হবে। ছোট ছোট অবদান যদি সবাই যে যার ক্ষেত্রে রাখে, যিনি কীটনাশক দিচ্ছেন তিনি যদি পরিমাণ মতন দেন, সেটি যদি বিষাক্ত না হয়, যিনি এই সরবরাহের কাজে জড়িত আছেন তিনি যদি বিষাক্ত পানি দিয়ে সেটাকে ধুয়ে না ফেলে কোনো সবজিকে, বা যিনি বাসা রান্না করছেন, আপনি অর্গানিক খাবার কিনে আনলাম আমি খুব বেশি দাম দিয়ে, সবজি হোক বা অন্য কোনো প্রাণীজ উপাদান হোক, সেটি যদি আমার যিনি রান্না করলেন, তিনি পুরুষ হতে পারেন, নারী হতে পারেন, তিনি যদি খুব খারাপ একটি তেল দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু ওই অর্গানিক ফুড, অর্গানিক সবজি বেশি দাম দিয়ে কিনলেন, তার কিন্তু কোনো উপকার আমরা পাবো না। যদি খুব একটি ভেজাল তেল দিয়ে আমি সেটা রান্না করে ফেলি, বা আমি সবকিছু দিলাম, আমি খুব ভালো তেল ব্যবহার করলাম, আমি খুব ভালো সবজি, অর্গানিক সবজি সবই কিনলাম, কিন্তু আমি পরিবেশন করলাম দুপুরে রান্না করে, 3 দিন পরে পরিবেশন করলে সেটার কোনো লাভ হবে না। ফলে এই যে সচেতনতা, এবং আপনি বারবার যেটি বলেন ডক্টর জয়নুল আবেদিন, যে মানসপটের পরিবর্তন, মনোজগতের যদি পরিবর্তন না হয়, আমি ভোক্তা হতে পারি, আমি উৎপাদক হতে পারি, আমি এটার সরবরাহকারী হতে পারি, সবাই যদি নিজের স্বাস্থ্যটার কথাই বিবেচনা করি, যে আমি যেটা বিক্রি করছি, আমি যেটা উৎপাদন করছি, আমি যেটা রান্না করছি, আমি যেটা প্লেটে পরিবেশন করছি, তার সবটাই নিরাপদ দরকার কেন? আমার জন্য। এই নিজের স্বার্থটাও যদি আমরা দেখি, আমার জন্য মানে আমি আমার জন্য বলছি, আমার সন্তানের জন্য বলছি, আমার বন্ধুর জন্য বলছি, এমনকি কানাডার থাকা আমাদের প্রিয়জন শ্রদ্ধেয় জয়নুল আবেদিনের কথাও বলছি, তাকে যদি আমি একটি খাদ্য পাঠাই ঢাকা থেকে, সেটা যেন নিরাপদ খাদ্য যায়, তার কথা আমি ভাবতে চাই। বা আমার সাগাটায় বসে যে বললেন, ওর নামটা আমি ভুলে গেছি, উনি যে বললেন যে উনি রিমোট অঞ্চলে আছেন, আমি তাকে আশ্বস্ত করতে চাই সাগাটা এখন রিমোট নয়। আমার বাবা যেখানে গাইবান্ধা থেকে সাগাটা উপজেলায় তখন থানা ছিল, রিলিফ ওয়ার্ক করার জন্য চিরা গুড় সঙ্গে নিয়ে যেতেন নৌকায় করে, কারণ কবে ফিরবেন, কখন ফিরবেন, কি খাবেন, কোথায় খাওয়া পাবেন জানতেন না। সেই সাগাটার বর্তমান এমপি আমাদের ডেপুটি স্পিকার ফজলুর রাব্বি, আমি তাকে চাচা বলি, সেই চাচাকে আমি ঢাকা থেকে হেলিকপ্টারে নিয়ে জুমার বাড়ি গিয়ে নেমেছি, এবং সেখান থেকে আমরা আবার চাচা ভাস্তা ফিরে এসেছি যোগাযোগ মন্ত্রীকে সঙ্গে নিয়ে। ফলে সেই অর্থে রিমোট না, রিমোট হলে উনি এখন আমার সাথে কথা বলতে পারতেন না, আমি তার বক্তব্য শুনতে পারতাম না। ফলে ব্যাপার। আচ্ছা আমি একটু বলি, আপনি একটু কারেকশন আছে, আমি একটু ফুলছড়ি উপজেলায় কাজ করি, সাগাটা না। ওই একই হলো, ওই ফুলছড়ি সাগাটা, সেখানেও আমরা কাজ করেছি, আমার বাবা কাজ করেছে, এবং সেই ফুলছড়ি সাগাটার এমপি অ্যাডভোকেট ফজলুর রাব্বি, এখনকার ডেপুটি স্পিকার।
তো ওনার সঙ্গে আমি ঢাকাতে হেলিকপ্টারে যাই এখন মাঝে মধ্যে, বা গেছি 2 বার, বা এখন আমরা মোটরসাইকেল নিয়ে ফুলচুরি চলে যাই, আগে যাওয়া যেত না গাইবান্ধা সদর থেকে। এইটা বিষয় না যে আমি বলছি সমন্বয়টা, মানে এখন আমরা সবাই কাছাকাছি চলে এসেছি, জাপান থেকে কথা বলছি, অস্ট্রেলিয়া থেকে কথা বলছি, আপনি সাগারা ফুলচুরি, আমি ঢাকায়, এই সমন্বয়টা কিন্তু এখন করা সম্ভব, সেটি করতে হবে নিরাপদ খাদ্যের। সেটাই আমাদের আমি সেটা বলতে শিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং সেজন্য যে জাপানের অভিজ্ঞতা বলেন একজন, যে ওখানে কীটনাশক ব্যবহার হয় কিন্তু সেটা দূষিত না, কিন্তু আমাকে নিউজ করতে হয় যে বিষমুক্ত খাদ্য যশোরের সবজি যাচ্ছে আমাদের সিঙ্গাপুরে, সেই জায়গায় আমরা কাজ করছি এখন। ফলে এই জায়গাটা এখন সমন্বিত পরিকল্পনা দরকার। আমি মনে করি খাদ্য মন্ত্রণালয় সহ কৃষি মন্ত্রণালয় লিড নিতে পারে। আমি তো একটি প্রকল্পের কথা বললাম, জানি না জাইকার সঙ্গে কি এমইউ হবে, তার ফলে কি প্রকল্প হবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, যেটা আমরা সবাই উপকার পাবো। আমরা মনে করি নাগরিক হিসেবে আমি আমার অবদান রাখতে চাই, গণমাধ্যম হিসেবে তো বটেই। আজকে গণমাধ্যমে আপনি নিরাপদ খাদ্য দিবসের তেমন কোনো কিছু পাবেন না, এটা আমি নিজের আত্মসমালোচনা থেকে বলতে চাই। আপনি সবগুলো যদি নিউজ টেলিভিশন দেখেন, সবগুলো যদি 33টা টেলিভিশন যদি দেখেন, আপনি যদি প্রায় 100টার উপরে দৈনিক পত্রিকা ঢাকা থেকে বের হয় সেগুলোতে দেখেন, খুব বেশি নিরাপদ খাদ্যের বিষয়টি আজকে এই দিবসেও কিন্তু আমরা পাবো না। ফলে এই জায়গাটায় কাজ করতে হবে, শুধু দিবস লেখা হবে না, শুধু বক্তৃতা দেওয়া হবে না, নিজের কাজের জায়গাটা ঠিক করতে হবে। ধন্যবাদ। আসল কথাটা এইখানে যে আমাদের বক্তৃতা দিয়েও হবে না, আমি কিন্তু পত্রিকায় কতখানি আছে না আছে সেটাতে দিয়ে না, আমরা আসলে আমাদের নিজেদের মধ্যে কতখানি করতে পারলাম সেটা হলো গুরুত্বপূর্ণ জায়গাটা। একদিনের ব্যাপার না, এটা করতে হবে। এবং আমরা মনেই করি যে এটা শুধু, আর এটা কোঅর্ডিনেশনের কথাটা বারবারই বলা হচ্ছে, আমরা বহুবার বলেছি, আমাদের এই প্ল্যাটফর্মে আমরা বহুবার বলেছি যে সমন্বয় দরকার, সবাইকে একসঙ্গে করা দরকার। গত বছরে বিসেপ ফাউন্ডেশন আসলে এটা দিয়ে শুরু করেছে কাজটা। গত বছর আমরা একটা সম্মেলনই করলাম 3 দিনের, শুধু এই কি করে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি এটা নিয়ে। কিন্তু আগাচ্ছে ধীরে ধীরে, আসলে যতটা দ্রুত আমরা আশা করি ততটা দ্রুত আগাচ্ছে না। তো যাই হোক, আমরা আবার মূল আলোচনায় যাই। আমি আরেকটু কথা বলে আসবো, যেখানে আমাদের সঙ্গে হাসান কামাল এসিআই থেকে আছেন, ওনারাও নতুন একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেই উদ্যোগের কথাটা আমরা একটু পরেই শুনবো। কিন্তু তার আগে আমরা একটু কানাডার থেকে ঘুরে আসি। মুর্তজা বসে আছে, আমরা একটু মানে আজকের আমাদের আশা যে আমরা বিভিন্ন দেশ থেকে কথাগুলো শুনে আসবো। মুর্তজা ভাই, তুমি একটু বলবে কি পরিস্থিতি কানাডায় খাদ্য নিরাপত্তা সম্বন্ধে? আমাকে ভাই বলবেন না, আমি নাম দিয়ে রাখবেন। যাই হোক আর কি, এখন তো এইটা জুম মিটিং এ ঠিক আছে, মানে আমাকে আপনি নাম ধরেই ডাকবেন সবসময়। আপনার সবাইকে আসলে এখানে গুড মর্নিং বলবো না, গুড আফটারনুন বলবো, কেউ গুড নাইট এর অবস্থায় আছে এখানে, তো সবাই বিভিন্ন সময় আছে এখানে, যা বুঝলাম আমি বেসিক্যালি গতকাল রাতে দেখতেছিলাম যে আমাদের বাংলাদেশে এখন কারেন্টলি WHO এবং BFS অথরিটি, ওরা কারেন্টলি খুব কনসার্নড অ্যাবাউট ট্রান্স ফ্যাট, লাইক পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল, ওটা নিয়ে খুব কনসার্ন হচ্ছে যে হোটেলে কি ধরনের তেল ব্যবহার করা হচ্ছে। তো কারেন্টলি ওই ইস্যুটা ওখানে। তো আমি ওখান থেকে চিন্তা করলাম যে সবসময় প্রবলেম গুলা সামনে আগানো হচ্ছে, বাট কোনো সলিউশন সেভাবে প্লেস করা হচ্ছে না। যখন এই নিউজটা সামনে আসবে যে আপনারা হোটেলে ট্রান্স বা হাইড্রোজেনেটেড অয়েল খাচ্ছেন, তো সলিউশন হিসেবে বলা হচ্ছে না যে আপনি ঘি বা বাটার খাবেন, এটা বলা হচ্ছে না। আর মূলত আমি এমন কিছু বলবো না যে আপনারা ভাবতে পারেন যে কানাডায় বসে আমি কি বাংলাদেশের কি করে ফেলবো, মানে খুব একটা চেঞ্জ আনবো, এমন কিছু আমি বলতে চাই না। কানাডার পরিস্থিতিটাই বলো, কানাডায় কি পরিস্থিতি? এটাই বলবো যে এখানেও সমস্যা আছে, কানাডাতেও অনেক সমস্যা আছে ফুড চেইনে, এখানে অর্গানিক সার্টিফিকেশনের সমস্যাও আছে। আমরা যেমন বাংলাদেশে এখন চিন্তা করতেছি যে অর্গানিক সার্টিফিকেশন আমরা তৈরি করব, সেফ ফুড সার্টিফিকেশন আমরা আনবো। দেয়ার আর এনাফ পলিসিজ ইন বাংলাদেশে খুব একটা স্ট্রং ফ্রেমওয়ার্ক আছে। সমস্যা হলো এখানে যে কোঅর্ডিনেশনে এবং ইমপ্লিমেন্টেশনটা প্রপার এবং স্ট্রংলি হয় না। কানাডায় যেটা আছে এখন, আমরা ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা আমি মানে একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যখন আমি বাংলাদেশে লোকাল বাসে উঠতাম, তখন আমি বাংলাদেশে লোকাল দৌড়ে উঠতাম, বাস চলে আমি দৌড়ে উঠে পড়ি। আর এখানে কানাডায় যখন বাসে উঠি, দেখা যায় আমার সামনে একজন ল্যাংড়া ভদ্রলোক আছে, সে স্ট্রলারে বা চেয়ারে আছে, তার জন্য বাসটা থামে, একটা ট্রেন নামে, দেন সে ল্যাংড়া ভদ্রলোক বা ভদ্র মহিলা সে তার হুইল চেয়ার ইউজ করে বাসে উঠে। তো দিস ইজ আ ডিফারেন্স। সো এখন আপনি চিন্তা করেন, আপনি ঢাকা শহরে গুলিস্তানে দাঁড়িয়ে আছেন, এখন একটা বাস থামলো, একটা ভদ্রলোক যার পা নেই, সে কিভাবে উঠবে?
সো এই যে একটা সিভিলাইজেশনের ডিফারেন্সটা, সো ওইটা আসতে একটু সময় লাগবে। এটা খারাপ কিছু না, এটা সব 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 জায়গায় হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ম্যাটার। কোথাও আগে আছে, কোথায় পিছিয়ে আছে, এটা খুবই সাধারণ একটা বিষয়। ভালো কথা হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি। আর কানাডায় যেটা হচ্ছে আপনার, এখানে শুধু কানাডা বলা ভুল হবে, এখানে যেমন 13টা প্রভিন্স, সো 13টা প্রভিন্সের মধ্যে যেমন ব্রিটিশ কলাম্বিয়া আছে, ব্রিটিশ কলাম্বিয়া ইজ ভেরি মাচ ওয়েল লিডিং ইন অর্গানিক সেক্টর। তারপর অ্যালবার্টা আছে, যেটা আমরা ইএক্স সেক্টরটা আছে, আবার এখানে অন্টারিও আছে যেখানে আমি থাকি। তো বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন অর্গানিক সার্টিফিকেশন বডি আছে, এবং এতগুলো অর্গানিক সার্টিফিকেশন বডি আছে যে ওদের মধ্যেও অনেকটা কাইন্ড অফ ডিসএগ্রিমেন্ট থাকে যে কোথায় কিভাবে করলে ভালো হয়। এবং যখন ফার্মারের সাথে কথা বলা হয়, ফার্মার বলে যে আচ্ছা অর্গানিক সার্টিফায়ার আসছিল, সে এটা দেখলো সেটা দেখলো, দেখে দেখে সে সার্টিফাই করে চলে গেল। কিন্তু এখন তখন কনজিউমার বলে যে আসলে সে তো ঠিক মতো সার্টিফাই করেও নাই। তো প্রবলেমস গুলো এখানেও আছে। সো ইটস নট লাইক যে আমরা কানাডা এখানে বা যে কোনো অন্য দেশে একদম, বা ইউরোপিয়ান ইউনিয়নে একদম ফুল কমপ্লিট একটা পারফেকশনিস্ট ভাবে আমরা অর্গানিক নিয়ে কাজ করছি বা সেফ ফুড নিয়ে কাজ হচ্ছে। এখানেই সেই প্রবলেম গুলো আছে। যেমন এখানে গ্রসারিতে গেলেও দেখা যায় অর্গানিকের প্রাইস বেশি, নর্মাল রেগুলার প্রাইসের দাম কম। হ্যাঁ, ডিফারেন্সেস আছে, খালি লেভেলটা একটু অন্য ধরনের। সেটা যাই হোক আর কি, মানে আমাদের কথাটা হলো যে কোথাও স্বর্গ হয়ে গেছে সেটা আমরা বলছি না, কিন্তু প্রত্যেক জায়গায় স্ট্রাগল আছে, সব দেশেই মনে হয় এই স্ট্রাগলটা রয়েই গেছে, কিন্তু মানুষ কনসার্ন হইতে সেই স্ট্রাগল গুলাকে চেষ্টা করছে। আমি যথেষ্টই পড়াশোনা করি কানাডা, নর্থ আমেরিকাতে আসলে এই যে খাদ্য নিরাপত্তার বিষয় নিয়ে। এখানে যে সমস্যা নেই তা নয়, কিন্তু এখানে সরকার থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোকে এখানে সজাগ থাকছে এটা কি করে এগুলা উত্তরণ করা যায়। এখানেও আমাদের মতো বিসেপ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান রয়েছে যারা এই খাদ্য নিরাপত্তা দিনের প্রতিনিয়তই কথা বলছে, কিন্তু অনেকটা ও যেটা বলছিল যে প্রত্যেকটা লোকে সজাগ থাকছে এবং তার ভিতরে তারা চলার চেষ্টা করছে। তা আশা করতেছি, কিন্তু আমরা আগানোর চেষ্টা করছি বাংলাদেশ। কিন্তু কথাটা হলো যে আমরা কি সবকিছুতে রিইনভেন্ট দ্য হুইল যে বলতেছে, একটা সবকিছু নতুন করে আবিষ্কার করার দরকার নেই, আমরা অন্যদের থেকে শিখতে পারি, দ্রুত আগাতে পারি, সেই প্রচেষ্টাটা হলো দরকার। এবং তার জন্য কোঅর্ডিনেশনের কথাটা আবার আসছে, যে কোঅর্ডিনেশনটা তুমি যে বললে যে আমার হাইড্রোজেনেটেড ফ্যাট, যে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড ফ্যাট ইত্যাদি ব্যবহার হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় আমদানি করে, খাদ্য মন্ত্রণালয় আরেকটা কাজ করেন, বিএফএস এর রেগুলেটরি বডি এর উপরে তদারকি করেন, রেস্টুরেন্ট এটা কোন মন্ত্রণালয়ে আমি ঠিক মতো জানি না। এই যে কারোর সঙ্গে কারো ইয়ে নাই, এটা সংযোগহীনতার কারণে আসলে এটা এইগুলা ঘটে যাচ্ছে। আরেকটা জিনিস আমাকে 30 সেকেন্ড সময় দেন। সেটা হচ্ছে যে বেশ আপনার কিছুদিন আগে আমাকে একটা ছেলে, সে আপনার যশোরে থাকে, সে আমার সাথে যোগাযোগ করলো। সে আমাকে বললো যে ভাই আমার এখনো মনে আছে আপনি বাংলাদেশে একটা কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের গ্রামে দাঁড়িয়ে আপনি কলা খাচ্ছিলেন, বাট আপনি খুব দেখে শুনে কলাটা খেয়েছেন। আমি বললাম যে আসলে আমি দেখতেছিলাম যে কোন কলায় মাকড়সার জালটা আছে। আমি যখন বাজার থেকে, দোকান থেকে, একটা গ্রামের দোকান যেগুলো হয়, আমি হাঁটতে হাঁটতে একটা কলার দোকান ঢুকলাম, একটা ভাত কলা ছিল। তো আমি দেখলাম যেটাতে মাকড়সার জাল, তো সেই মাকড়সার জালের ভাত কলাটা খেলাম। রিজন হলো কারণ যখন কলাটা যখন গাছে থাকে তখন সেখানে আপনার স্প্রেটা যায় না, এই জন্য মাকড়সার জালটা জমে যায়। তো মাচ সেফার যদি আমি ওইভাবে চিন্তা করি, যদি আমি অ্যাডভান্স টেকনোলজিতে না যাই। তখন ওই ছেলেটার আগ্রহ ছিল, সে শিখলো। মানে ওখানে এডুকেশনটা খুব দরকার, কিন্তু এই ইয়াং ছেলেদের এডুকেশনটা খুবই প্রয়োজন। এডুকেশন মানে কোনো ডিগ্রি এডুকেশন না, সিম্পল কমন এডুকেশন, মানে সাধারণ একটা শিক্ষা দিলে অনেকজন শিখে। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ। আমরা আসলে আজকে আমাদের সাথে আরো মাঠের থেকে 2-3 জন ব্যক্তি আছেন। হাফিজুর রহমান সাহেব গাইবান্ধা থেকে আছেন, যারা এটা চেষ্টা করছেন। শাকিল আহমেদ সাহেব বা ভালুকা থেকে আছেন, ওনাদের কথা শুনবো। কিন্তু এক ব্যক্তি আমাদের সঙ্গে এখন আছেন, কালকেই আমি ওনাদের একটা অনুষ্ঠান জয়েন করেছিলাম, যে এই যে খাদ্য নিরাপত্তার বিষয় নিয়ে যে প্রচেষ্টাটা বিভিন্ন জায়গায় আমাদের সমন্বয় না, আমরা ঠিক মতো জানিও না। আমিও যদি কালকে না থাকতাম হয়তো আমিও জানতাম না। এসিআই এর নতুন, আমরা এসিআই কে জানি আসলে যে ওরা বিষাক্ত বিষ আসলে বাজারজাত করে,
কিন্তু তার ভিতরে যে আসলে তাদের মনোজগতের কিছুটা পরিবর্তন হচ্ছে সেটার একটা লক্ষণ যে ওনারাও এখন ইস্পাহানির মতো ওনারাও আসলে নিরাপদ কীটনাশক নিয়ে কাজ করা শুরু করেছেন। সেটা নিয়ে একটু হাসান কামাল সাহেব আপনি কি একটু 2-4 মিনিট সংক্ষেপে একটু বলবেন কিনা আপনাদের প্রচেষ্টাটা কোথায় আছে, যে এই খাদ্যের নিরাপত্তার বিষয়টা এই করতে গিয়ে আপনাদের প্রচেষ্টাটা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমি আসলে খুব সম্মানিত মনে করছি, অনার্ড ফিল করছি যে এরকম একটা ফোরামে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি জরেন্দ্রবদিন স্যারকে, উনি আমাকে ইনভাইট করেছেন। বেসিক্যালি এসিআই সম্পর্কে আমরা যদি বলি, আপনারা তো সবাই জানেন যে এসিআই একটা অনেক বড় একটা বিজনেস কংগ্লোমেরেট, শুধুমাত্র বিষ কীটনাশক নিয়ে না, আমরা খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু এসিআই সেবা রয়েছে। তো সেটা ফার্মাসিউটিক্যালসে রয়েছে, কনজিউমার ব্র্যান্ডে রয়েছে, আমাদের অ্যাগ্রোকেমিক্যালস, সিড, ফার্টিলাইজার, এগ্রিকালচারাল ইকুইপমেন্ট সব নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের যে দায়বদ্ধতা আছে যে আমরা একটা সুস্থ সুন্দর একটা সাবলীল পরিবেশে আমাদের যে জীবনযাপন পরিকল্পনা থাকে সেটা যেন আমরা এখান থেকে করতে পারি। তো আমরা আজকে একটা বিশেষ দিন, জাতীয় নিরাপদ খাদ্য দিবস। তো আমরা এতক্ষণ ধরে আমি আসলে কথাগুলো শুনছিলাম, অনেক কথাগুলো এসেছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাশন হয়েছে। যে নিরাপদ খাদ্য, এখানে শুধু আমরা একটু ফোকাসটা দেখলাম যে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে শুধু এখানে ফোকাস করা হয়েছে। আমরা ট্রেসেবিলিটি দেখেছি, এটার মধ্যে আমাদের মধ্যে পেস্টিসাইডের ইম্প্যাক্টটা এসেছে। বাট খাদ্য নিরাপত্তাটা শুধু উৎপাদনের পর্যায়ে না, আমার মনে হয় যে এটা আপ টু মানে বিফোর দ্য এডিবিলিটি, এবার আপনার খাওয়ার আগ পর্যন্ত কিন্তু নিরাপত্তার প্রয়োজন হয়। তো এখানে শুধুমাত্র আমরা উৎপাদনটাকে না করে আমাদের এই যে ফুড চেইনের যে বিষয়গুলো রয়েছে, খাদ্য পরিবহন, সংরক্ষণ, তারপরে এটা প্রক্রিয়াজাতকরণ, এরপরে রেস্টুরেন্ট পর্যন্ত বা আপনার বাসার খাবার টেবিল পর্যন্ত সব জায়গায় কিন্তু নিরাপত্তার একটা প্রয়োজন রয়েছে। এই জায়গায় শুধুমাত্র একটা জায়গায় ফোকাস করলে হয়তো জিনিসটাকে কমপ্লিট করা যাবে না, ডিফাইন করা যাবে না। আমি এই সম্পর্কে আসলে খুব ডিটেলস কিছু বলবো না, বাট আমি আমাদের যে জায়গা থেকে যেটা আমরা ক্রপ কেয়ারের যে কাজটা, আমরা কীটনাশক নিয়ে কাজ করছি, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা যদি দেখি যে বাংলাদেশের তুলনায় জাপানে প্রায় 8 গুণ বা 8.5 গুণের মতন অ্যাগ্রোকেমিক্যালস ব্যবহার হয়, পেস্টিসাইড ব্যবহার হয় তাদের ফসল উৎপাদনের জন্য। তো সেই জায়গায় তারা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারছে, বাট আমাদের এখানে এসে আমরা ট্রেসেবিলিটি নিয়ে আজকে কথা বলছি, বা আমাদের পরিবেশ দূষণ নিয়ে কথা বলছি, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কথা বলছি। যেমন কিছুদিন আগে একটা রিপোর্ট পেলাম যে বাংলাদেশের কৃষকদের মধ্যে আমাদের ক্যান্সারের প্রবণতা বেড়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের যে সচেতনতা সেটার অভাবেই। কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু যদি বলেন টক্সিসিটি লেভেলের কিন্তু অনেক নিচে কাজ। আজকে যাবৎকাল ভালোই চলছিল, যারা আমাদের উন্নত দেশগুলো রয়েছে তারা যে, বাট আমরা জানি না আসলে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। নিরাপদ স্যার, হ্যাঁ, কি কথা শেষ হয়েছে? সরি, না স্যার একটু ইন্টারাপশন হয়েছিল মনে হয়। তো আমরা যেটা কথা বলছিলাম যে এসিআই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট পোর্টফোলিও আছে, আমাদের পেস্টিসাইড প্রোডাক্ট পোর্টফোলিও, এখানে যতটুকু নিরাপদ পেস্টিসাইড গুলোকে আনা যায়। যেমন আমরা যদি দেখি বাংলাদেশে পেস্টিসাইড রেগুলেটরি অথরিটি এর টক্সিসিটি লেভেল অনুযায়ী কিন্তু এটার একটা ক্যাটাগরি করে দিয়েছে, টক্সিসিটি লেভেল 1, 2, 3। তো আমরা চেষ্টা করছি যে সেফ যেগুলো, যেমন আমরা গ্রিন ডায়মন্ড বা ইয়েলো ডায়মন্ডও আমরা এখন রাখছি না, গ্রিন ডায়মন্ডের যে রিকমেন্ডেড যে পেস্টিসাইড গুলো সেগুলোকে আমাদের পোর্টফোলিওতে নিয়ে আসার জন্য, এবং নতুন নতুন টেকনোলজি। তার পাশে যেটা হচ্ছে আমাদের সেক্স ফেরোমন নিয়ে ট্র্যাপ করছি, ফেরোমন ট্র্যাপ নিয়ে কাজ করছি। দেন আমাদের ইয়েলো স্টিকি ট্র্যাপ, দেন আমাদের অ্যাজাডিরেকটিন বা আমাদের নিম্বিসিডিন, নিমের তেল দিয়ে যে পেস্টিসাইড, সেটা কিন্তু আমাদের পোর্টফোলিওতে আমরা অলরেডি ইনক্লুড করেছি। তো আমরা চেষ্টা করছি সব জায়গায় যেন আমরা একটা নিরাপদ, ঝুঁকিমুক্ত একটা উৎপাদন সহায়ক জিনিস আমাদের সরবরাহ করার জন্য। তো এর পাশাপাশি এটা গেল আমাদের রেগুলার বিজনেস। আমরা নতুন কিছু জিনিস নিয়ে কাজ করছি, যেমন আমি পেস্টিসাইডের কথাটা শেষ করে আসবো। আমরা ব্যক্তিগত এটা আমারই পোর্টফোলিওর মধ্যে রয়েছে। আমরা চেষ্টা করছি যে সেফ অ্যান্ড জুডিশিয়াল ইউজ অফ পেস্টিসাইড, এই মোটোটাকে সামনে রেখে কিছু অ্যাক্টিভিটিস রান করার জন্য। তো সেই অনুযায়ী আমরা একটা সার্ভিস বা পরিষেবা চালু করেছি, সেটা হচ্ছে স্প্রে ম্যান সার্ভিস।
আমরা যদিও বা এই প্রজেক্টটা এখন আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে আছে, বাংলাদেশের দুটো জায়গায় আমরা রংপুরে মিঠাপুকুর এবং যশোরের ঝিকরগাছা এবং চৌগাছা এই এলাকায় আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছি, যেখানে আমরা দেখাচ্ছি যে আমাদের নিজস্ব ট্রেন্ড যে স্প্রেম্যান আছে তাদেরকে দিয়ে আমরা স্প্রে সার্ভিসটা, যেমন তারা দেখা যায় সিজন প্রোডাকশনের সময় তারা লোকাল যে স্প্রেম্যান যারা আছে তাদেরকে দিয়ে এই স্প্রে সার্ভিসটা নিচ্ছে, কিন্তু তারা রেগুলার স্প্রেম্যান না। দেখা গেছে এখন সিজনের সময় স্প্রে করছে, অন্য সময় সে ভ্যান চালায়, মাছ ধরে, দোকানদারি করে, তার মধ্যে আসলে ওই অ্যাওয়ারনেসটা নাই, তার সেই কনসাসনেসটা নাই যে কিভাবে আসলে পেস্টিসাইডটা অ্যাপ্লিকেশন করতে হবে বা পার্সোনাল সেফটি দরকার আছে। তো সেই জায়গার সেই কনসেপ্টটাকে মাথায় রেখে কিন্তু আমরা এই ডিজাইন করেছি, এবং যে স্প্রেম্যান গুলো আছে সেটা আমাদের পেরোলের আন্ডারে আছে এবং তাদেরকে ট্রেন করানো হয়েছে, প্রপার অ্যাপারেল বা পোশাক দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা এনশিওর করা হয়েছে, তারপরে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের লোকাল যে ডিএ অফিস আছে তারা পেট্রোনাইজ করছে এই সার্ভিসটাকে প্রমোট করার জন্য। সো এটা গেল একটা দিক, আমরা সেফ এন্ড জুডিশিয়াল ইউজ অফ পেস্টিসাইড এটা এনশিওর করার জন্য আমরা কাজ করছি। আর পাশাপাশি আমরা গতকালই একটা নতুন কনসেপ্টটা নতুন না, বাট আসলে ইন্টিগ্রেশনটা নতুন। আমরা চেষ্টা করছি ঢাকা শহরে আমরা প্রথম দিকে নগর কৃষি বললেও সেটাকে আগে একটু ডিফাইন করে নিচ্ছি, আমরা ছাদ কৃষি বা বারান্দা কৃষি বা হোমস্টের যে গার্ডেনিংটা আছে সেটা থেকে আস্তে আস্তে আমরা ছড়াবো যে আমাদের নগর কৃষিতে। এতে দুটো জিনিস হবে, যে আপনার যে লোকটার একটা রুফ রয়েছে, রুফটপে একটা খোলা স্পেস রয়েছে যেটা আসলে আনইউটিলাইজড বা ওয়েস্ট পড়ে আছে, তো এইটাকে ইউটিলাইজেশনের আন্ডার এনে এখান থেকে কিছু প্রোডাকশন, কিছু এগ্রিকালচার প্রোডাকশন যদি আমরা এখানে খুব হাই ভ্যালু ভেজিটেবল বা পেস্টিস বা কন্ডিমেন্টস আমরা যদি এখান থেকে প্রোডাকশন করতে পারি, একটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন এখানে তো থাকবেই, সাথে সাথে হচ্ছে আমি একটা সেফ ফুডের আমি এখান থেকে একটা আমার ফ্যামিলির জন্য একটা সোর্স হতে পারে। কালকে যেমন আমরা একজন ছাদ বাগানি ভাইকে কানেক্ট করেছিলাম, তার ৬৫০০ স্কোয়ার ফিটের একটা বাগান সে আমাদেরকে ভিডিওতে দেখিয়েছে আমাদের গতকাল লঞ্চিং প্রোগ্রামে। তো সেখানে দেখলাম যে সে বিভিন্ন ধরনের, যেমন শুধু সবজি না, সবজি, ফল, মশলা জাতীয় সবকিছুকে সে মানে ইন্টিগ্রেট করে একটা ছাদ বাগান করেছে। এটা তার মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমার নিজের জায়গা থেকে আমি করছি। তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা এসিআই যেটা করেছি, একটা কমপ্লিট সলিউশন ডিজাইন করেছি, যেমন একটা ছাদ বাগানে কোথায় মাটি পাবে, কোথায় সার পাবে, কোথায় কীটনাশক পাবে, কোথায় বীজ পাবে, কোথায় এটা প্রোডাকশন করতে হবে। কিন্তু এই যে কীটনাশকের জায়গাটা বায়োপেস্টিসাইডের কথাটা কালকে কিছুটা উচ্চারিত হয়েছিল, সেইটার জায়গাটা আমরা একটু টোটাল সার্ভিসটার মধ্যে না থাকি, আমাদের একটু মানে নিরাপদ আসছি। তানভীর, শোভন। আচ্ছা, আমি হাসান কামাল সাহেবের কাছে স্যার আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম স্যার, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে সেটা হচ্ছে যে আমরা আসলে এসিআই বা বড় বড় যে কোম্পানিগুলো তাদের কাছ থেকে আসলে আমার মনে হয় নিরাপদ কৃষি বা খাদ্যের জন্য আমরা আসলে অনেক ক্ষেত্রে নির্ভরশীল। এবং আমি একজন ভোক্তা হিসাবে আমি খুব সহজভাবে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যদি আপনি আমাকে একটু হেল্প করেন, যে আমি একটা বাজারে যে যখন আমি লবণ, চিনি, ময়দা, আমি এসিআই যে সমস্ত প্রোডাক্ট গুলা দেখলাম, খুব সুন্দর, মোড়ক ভালো, সবকিছু ঠিক আছে, একজন ভোক্তা হিসাবে আমি কিভাবে নিশ্চিত হব যে এটা একটা খুব ভালো সেফ প্রোডাক্ট? মানে এই জিনিসটা একজন ভোক্তা হিসাবে আপনি কিভাবে আমাকে নিশ্চিত করাবেন? এই জায়গাটা যদি আপনি আমাকে একটু বলেন, আমার মনে হয় এটা সবার জন্য আসলে খুব উপকার হবে। ধন্যবাদ তানভীর ভাই। আসলে এসিআই কিন্তু সবসময় একটা মান নিয়ন্ত্রিত ভাবে কিন্তু আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো উৎপাদন করার চেষ্টা করছে। তো ইন দ্য মিন টাইম আমি জানি না, আপনি হয়তো নিশ্চয়ই কোনো একটা পয়েন্ট থেকে আপনি আমাকে কোশ্চেনটা করেছেন, বাট অ্যাজ এ ভোক্তা আমিও কিন্তু এসিআই পণ্য কিন্তু ভোগ করছি। তো আমারও কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে এসিআই প্রোডাক্ট সম্পর্কে, যে আমি নিজে ভোক্তা, আরেকজন ভোক্তার কাছে এই পণ্যটা কেমন। যদি মান নিয়ন্ত্রণের কথা বলেন তাহলে এসিআই ফ্যাক্টরি থেকে আপ টু ডিলার ইন পয়েন্ট পর্যন্ত আমাদের এই জায়গাটা মান নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে। তারপরে বাজারে চলে গেলে হয়তো সেই জায়গাটা থেকে আমাদের কিছু করার থাকে না। যেমন অনেক জায়গায় আমরা পেয়েছি অ্যাডাল্টারেট এসিআই প্রোডাক্ট পেয়েছি, এখন ওই জায়গায় অ্যাজ এ ভোক্তা আমি তো জানি না আসলে কোনটা নকল কোনটা আসল। সেই জায়গা থেকে যদি আমি নকল পণ্যটা নিয়ে যে ক্ষতিগ্রস্ত হই তাহলে দায়ভারটা কিন্তু এসিআই এর উপর আসবে। যদিও বা আমাদের মার্কেটিং ইন্টেলিজেন্স এখানে কাজ করছে, এই জায়গাগুলো থেকে কাজ করার চেষ্টা করছে, তো তারপরেও দেখা যায় কিছু কিছু জিনিস থেকে যায়। আর মান ওইখানে কামাল, যে ওই জায়গাটায় যে ডিলার পর্যন্ত শেষ হচ্ছে কথাটা, এখানে এইটার সঙ্গে একটু যোগ করা দরকার, যে এসিআই যে পণ্যটা বিক্রি করছে সেটাই কতখানি ক্ষতিকারক। এখন তো অবশ্য বললাম কি যেন লেভেল মার্কেটার অনেক অনেক পেস্টিসাইড, সেগুলা কি হলুদ, কি গ্রিন হলুদ,
গ্রিন ইত্যাদি কি এগুলোতে আসছে, আস্তে আস্তে কম নিরাপদ, কম অনিরাপদ যেগুলো Green সেগুলোতে হলুদ, আসছে। সেগুলোতে কি কি স্টার আমি ওটা ঠিক মানে জানি না ঠিক মতো, কিন্তু এটা আসছে। কিন্তু ডিলাররা যখন ডিলার দেয়, তোমাদের ডিলাররাই তখন একজন কৃষককে আন্দাজি সব মানে প্রচুর পরিমাণে দিয়ে দিচ্ছে। তাহলে ডিলারদের প্রশিক্ষণ এখানে এর উপরে নিয়ন্ত্রণ থাকা উচিত যে সে কি বিক্রি করতেছে, কিভাবে সেই করতেছে। কারণ একজন কৃষক যে বেগুনের ক্ষেত্রে সকালবেলা বীজ দিচ্ছে, বিকালে বাজারে নিচ্ছে, সেইটার সঙ্গে কি এসেই একেবারে কি মানে দায়িত্ব অস্বীকার করে ফেলতে পারবে? কারণ ওটা তো এসিআই বিষও দিচ্ছে, অন্যদেরটাও দিচ্ছে, তুমি বলতে পারবে না যে এসিআই বিষ দেয় না সে, তাই না? এই জায়গাটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা, এসিআই দায়িত্বটা তো ওখানে থাকছে, যে শুধু ব্যবসা করলে তো হচ্ছে না। বলো। স্যার, যে এই জায়গাটা থেকে আমি একটু স্যার বলি যে আমাদের শুধুমাত্র ডিলার ইন পয়েন্ট পর্যন্ত আমাদের ব্যবসায়িক সম্পর্ক, এরপরে যেটা হচ্ছে আমাদের প্রায় 500-র উপরে মাঠ কর্মী রয়েছে যাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় কৃষকদের সাথে মিটিং করা, তাদেরকে জানানো যে কোন ফসলের জন্য, যেমন আমরা একটা ফসলে হয়তো রোগ বালাই হয়েছে, তার জন্য এক্সাক্ট কোন প্রোডাক্টটা বা কোন ওষুধটা দরকার সেটা কিন্তু তারা জানে না, আমরা কিন্তু সেই মেসেজটা দিচ্ছি, সাথে সাথে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানিছে। এখন একটা জিনিস আসলো স্যার, যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা বেগুনের ফ্রুট এন্ড শুট বোলারের জন্য, বিশেষ করে ফল ছিদ্রকারী যে পোকা, খুব একটা ইম্পর্টেন্ট পোকা এবং খুব ক্ষতিকর পোকা, এই পোকার জন্য যে ধরনের কেমিক্যাল গুলো ব্যবহার করা হয় বেগুনের উপরে, তার অ্যাটলিস্ট রেসিডুয়াল ইফেক্ট থাকে 2 থেকে 3 সপ্তাহ। আমরা 14 থেকে 21 দিন, যদি আমি সেভ বলি তাহলে 21 দিন। তাহলে একটা ফার্মার যদি কোনো বেগুন গাছে স্প্রে করে, স্প্রে করার পর তাকে যদি 21 দিন অপেক্ষা করতে হয়, স্যার আপনি নিজেও ভালো করে জানেন, আপনি একজন কৃষি বিজ্ঞানী, যে সে ফসলটা সে বাজারে আনতে পারবে কিনা। তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা এই জায়গা থেকে আমরা শুধুমাত্র, স্যার বলো বলো বলো, শেষ করো, তুমি কথা বললে আমি বলবো। তো এই জায়গাটা থেকে আমরা চেষ্টা করছি যতটুকু সেফ ভাবে এটাকে অ্যাপ্লিকেশন এনে, যতটুকু কম মাত্রায় করে এক্সাক্ট পদ্ধতিতে ব্যবহার করে যেন এই ফসলটাকে আমরা নিয়ে আসতে পারি। আমাদের বক্তব্য হলো, আমাদের রিকমেন্ডেশন হলো এসিআই এর কাছে যে ওয়াই ডোন্ট ইউ বেগুনের যে পেস্টিসাইড ব্যবহার করাচ্ছে, তোমরা ওখান থেকে সরে এসে বায়োপেস্টিসাইড যেগুলো আছে সেগুলো ব্যবহার করো না কেন, যেটা হয়তো 1-2 দিন অপেক্ষা করলেই যথেষ্ট আর কি। তো সেগুলোতে যেতে পারো। তোমার অন্যান্য মানে বায়োপেস্টিসাইড বায়োলজিক্যাল, সেটা মানে সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, আর উপকারী পোকা হোক, নানানটা পথ আজকাল বের হচ্ছে, বোটানিক্যালস হোক, তো সেগুলোতে আসলেই তো হয়। বেগুনের জন্য, সিমের জন্য যেগুলা ফসল দেরিতে হারভেস্ট করা যায় না, লাল শাকের জন্য কিংবা পালং শাকের জন্য কিংবা ফুলকপির জন্য, ফুলকপিতে তাও কিছুটা অপেক্ষা করা যায় হয়তো বা, কিন্তু বেগুন, সিম, টমেটো এগুলো তো পাকা ধরে গেলে তো আর ই করা যাচ্ছে না। আপনি রাইটলি সেড স্যার। এই জায়গাটা থেকে আমরা যে জিনিসটা চেষ্টা করছি, যে আমাদের যে বায়োপেস্টিসাইড গুলো এখন আমরা আমাদের পণ্য সম্ভারে নিয়ে আসছি, আমাদের পোর্টফোলিওতে আছে, সেগুলোকে আমরা আস্তে আস্তে এটাকে রিপ্লেস করছি। যেমন এই জায়গাটা থেকে আমাদের কাজ করার জায়গাটা হচ্ছে, এখানে একটা রেভলিউশন লাগবে, এখানে একটা সচেতনতা লাগবে। যেমন স্যার আমরা আগে যে পেস্টিসাইড গুলো কৃষককে ব্যবহার করতে দেখেছি, সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে যেমন নকডাউন ইফেক্ট আছে, দেওয়ার সাথে সাথে পোকা মরে যায়, তারা দেখে অভ্যস্ত। এখন ফেরোমন ট্র্যাপ দিয়ে তারা এখনো অভ্যস্ত হতে পারছে না। আমরা অনেক জায়গায় ট্রায়াল করেছি, ডেমো করেছি, তাদেরকে দেখিয়েছি, বাট তাদেরকে স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে যেতে আমাদের আরো সময় লাগবে। এটাতে কাজ করা শুধুমাত্র এসিআই বা অন্য কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, সরকারের পক্ষ থেকে যারা আমরা এই আন্দোলনের সাথে জড়িত, তাদের সবাইকে থেকে এই অ্যাওয়ারনেসটা অ্যাওয়ার করতে হবে যে কোনটা সেফ এবং কোনটা আমরা নেওয়া উচিত। কথাটা পরিষ্কার হয়েছে। আমাদের আসলে সময় অনেক চলে যাচ্ছে, আমরা শেষ করতে চাই। মূল কথাটা আমরা পৌঁছাতে চাই, এসিআই এর মতো একটা বৃহৎ কোম্পানিকে, এসিআই অনেক ভালো কাজও করছে, কিন্তু এই জায়গাটায় সরে আসা দরকার এসিআই এর বিজনেসের ভিতরে, যে যাতে করে কীটনাশকের সঠিক ব্যবহার হয় এবং কীটনাশক, এই ক্ষতিকারক কীটনাশকতে সরে এসে আপনারা বায়োপেস্টিসাইড বা এই ধরনের যেগুলো কন্ট্রোল মেকানিজম আছে সেগুলো ব্যবহারে আপনারা আসেন। সচেতনতা দরকার, এটা আমরা গোড়ার থেকেই বলতেছি যে আমাদের প্রত্যেকের ভিতরে সচেতনতা দরকার। সচেতনতার জন্য একসাথে কাজও করা দরকার, সে কথাগুলো আমরা বলেছি। আশা করি এসিআই এবং বিসেপ ফাউন্ডেশন এবং এখানে যারা আজকে আছেন তাদের আপনারা একসাথে, আপনারাও আমাদের সাথে থাকবেন। আর কালকে আমি কথাটা বলেছি যে আপনার ব্যবসা করতেছে, ব্যবসা তো করতেই হবে, কারণ আপনার বেতনও ব্যবসা থেকেই আসতেছে। আপনার ব্যবসা না হলে পরে তো আপনাকেও আর রাখবে না তারা। তো কিন্তু ফলে ব্যবসাটা থাকতে হবে, কিন্তু ব্যবসার সঙ্গে মানুষের কল্যাণের জন্য কাজ করতেছি সেই জায়গাটা থাকতে হবে। সেবা,
বলে সেবা এবং আপনার মানে ব্যবসা দুটাকে একসঙ্গে কম্বাইন করা দরকার, তাহলে আমরা সামনে আগাতে পারবো যে কি করে আমরা আগাতে পারবো। যাই হোক, আমাদের আসলে মাঠের থেকে কিছু কর্মী আছে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকতেই পারো, শুনতে পারো মাঠের লোকদের কথা, সেটার জন্য আমাদের সঙ্গে আমাদের অনেক ধন্যবাদ আমাদের কাছে সাথে আসার জন্য। আমাদের সঙ্গে মানে এই হাফিজুর রহমান সাহেব আছেন গাইবান্ধা থেকে, আপনি একটু কাইন্ডলি এই মাঠের কথা, আপনার অভিজ্ঞতার কথা একটু সংক্ষেপে বলবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। জি জি স্যার, আমি আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাফিজুর রহমান বাবু, গাইবান্ধা ফুলছড়ি থেকে। আসলে চমৎকার আলোচনা হয়েছে এখানে, মানে তেমন বলার কিছু নেই। অনেক অনেক আলোচনা হয়েছে, লোকমান হাকিম ভাই চমৎকার আলোচনা করেছেন, বিআইআইডির ফাউন্ডেশনের উনি বলেছেন, রায়হান আমাদের টিএনও মহোদয় চমৎকার বলেছেন, পবন শাহ উনি চমৎকার বলেছেন, হাসান কামাল এসএ সাহেব উনি চমৎকার বলেছেন। আসলে বলার তেমন কিছু থাকে না, তবে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমি গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের বাজারগুলো পরিদর্শন করি এবং কন্টিনিউ আমি বাজারের বাজার মনিটরিং এবং বাজারের দর আমি ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন কিছু জানিয়ে দিয়ে থাকি। সেই সূত্র ধরে আমরা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এসব চরাঞ্চলের উৎপাদিত পণ্য সহ এই অঞ্চলের আমরা যেটা অর্গানিক ফুড আসলে বলি, বা আসলে এক্ষেত্রে সবাই আলোচনা করে আসছে, আসলে অর্গানিক ফুড আমি সংগ্রহ করলে হবে না, শেষ পর্যন্ত রান্না খাওয়া পর্যন্ত এইটা অর্গানিক থাকে কিনা, এটা অর্গানিকের সুফল আমরা পাই কিনা, আসলে এটা হচ্ছে বড় কথা। এখন আমি দেখেছি যে এইসব বাজারগুলোতে দেখা গেছে যে চর থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে যেসব খাদ্য সামগ্রী আসে সেইটা আবার ধোয়া হয়। আমি সেই দিন হাটে গিয়েছিলাম, খুব সাদা আলু, আমি বলে এত সাদা কেন, হচ্ছে এগুলো ধুয়ে এনেছি। মনে হচ্ছে যে মানে অনেক রং দিয়ে এগুলো, কোনো আলুতে দেখা গেছে যে অধিক লাল, এটা এত লাল কেন, এটা আলু লাল এমন হওয়ার কথা না। অনেক সবজি আছে যেগুলো সাদা, অনেক সাদা হওয়ার কথা না, ওরা বলছে যে ধুয়ে আনছি যারা বিক্রি করছে। সেই সাথে আমি কটিরে দেখে থাকি যে অনেকে বেগুন এবং পটল এই সমস্ত সবজিগুলো, অধিকাংশ সবজিগুলো ধুচ্ছে আর কি। কেন ধুচ্ছেন? এসব প্রশ্ন করতে ওনারা বলছেন যে এগুলো আমরা বালু যেমন আছে, যেমন ময়লা আছে, এইটাকে রাখার জন্য। তা আমি আবার প্রশ্ন করছি যে এইটা তো আমি এর আগে কোনোদিন দেখিনি, আমরা ছোটবেলা তো এগুলো ধুতে দেখিনি, তখন তো অনেক ময়লা ছিল এসব শাকসবজিতে, এখন কেন দেওয়া হচ্ছে? আসলে সেগুলো লুকাচ্ছিল, মানে মূলত এগুলো এক জাতীয় কেমিক্যাল ব্যবহার করা হয়, যে কেমিক্যালের মাধ্যমে এইটা অনেকক্ষণ টাটকা থাকে, ঠিক আছে, অনেক ফলের মধ্যে, সবজির মধ্যে। আমাদের টিএনও মহোদয় বললেন, অলরেডি উনি বলছেন যে বড় বড় বাজারগুলোতে অর্গানিক ফুড সেন্টার হিসেবে ঘোষণা করা, একটা বাজারে কোনো কর্নারকে একটা অর্গানিক ফুড সেন্টার। আমি ওনার সাথে সাক্ষাৎ করার পরবর্তীতে এই আইডিয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরাও আমাদের ওনার সাথে আর কি বলছি যে অর্গানিক ফুড সেন্টার হিসাবে 2টা বাজারে, সাগাঠার প্রতিটা বাজারে, অর্থাৎ 5টা বাজারে আমরা এই ধরনের একটা আইডিয়া নিয়ে কাজ করছি টিএনও সাহেবের মহোদয়ের মাধ্যমে আর কি, বা প্রাথমিক আলোচনা করছি, আমরা এগুলো নির্বাচন করছি। তো এখন উৎপাদনের সাথে আসলে যারা জড়িত আছে তার চাইতে বেশি ক্ষতি করছে যারা, আমার মনে হয় যারা বিক্রেতা, তারা অধিকাংশ কৃষি পণ্য টাটকা রাখার সাথে তারা অনেক কেমিক্যাল ব্যবহার করছে। আমাদের লোকমান হাকিম ভাই চমৎকার কথা বলেছেন উনি যে সরকারের বিভিন্ন দিক নির্দেশনার কথা, সেক্ষেত্রে আমি বলবো জনসচেতনতা সৃষ্টির কথা উনি বলছেন। তারপর হোটেলগুলোতে যে এমন জাতীয় তেল ব্যবহার করা হয় যা খুবই ক্ষতিকর, এগুলো আসলে সমন্বয়হীনতার বিষয়টা এখানে জড়িত। আমি আর তেমন কিছু বলছি না, আমি এটুকুই বলবো যে আগামী দিনের প্রতিটা ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি, ভোক্তাদের মানে নিরাপদ খাদ্য যে বিষয়টা, এটা আমার মনে হয় যে একটা ধারণা ক্যাম্পেইনের মাধ্যমে একটা বা প্রতি মাসে একটা বাজার করা যেতে পারে, এইভাবে আমি আহ্বান জানাচ্ছি। এই ধরনের আমার মনে হয় থ্যাংক ইউ, আপনার রিকমেন্ডেশন গুলো খুব মাঠের থেকে শুনে আসলাম। আপনি আসলে সব জায়গায় উৎপাদনের সঙ্গে থাকছেন। সবচেয়ে বড় কথা হলো যে একটা কথা আপনি বলেছেন যে মানে উৎপাদকদের চাইতেও আসলে ব্যবসায়ীরা, যারা আমরা উৎপাদন থেকে আমার মুখে পর্যন্ত আসার মাঝখানে যে সমস্ত ব্যবসায়ী আছেন, তারা বেশিরভাগ দায়ী হয়ে যাচ্ছেন। ফলে এই কারণে আমি হাসান কামালকে মনে করে দিলাম যে আপনার ব্যবসার সাথে আসলে সেবা প্রত্যেকটা লোকের, এটা শুধু
এশিয়াই নয়, আমাদের প্রত্যেকের এই পরিবর্তনটা আনা দরকার, মনোজগতে পরিবর্তন আনা দরকার, যে আমাদের দায়িত্বশীল হওয়া দরকার, নৈতিকতা আমাদের ভিতরে আনা দরকার। আমাদের অনেক নীলুফার তাসনিম তারপরে সহ আরো অনেকে এগুলা কথা মনে করে দিচ্ছেন। আমাদের সঙ্গে তারিক হাসান সাহেব আছেন, প্রাক্তন মহাপরিচালক। তারিক হাসান কি, তুমি কি থাকতে চেহারা দেখা যাবে? তারিক হাসান আছো নাকি? আমাকে পাশে বলতেছে যে তার নেটে খুব প্রবলেম করতেছে, মাঝখানে একটু ছবি দেখছিলাম। তারিক হাসান যদি শুনতে পাচ্ছ কিনা একটু ভিডিওটা অন করলে আমরা একটু তোমার কথা শুনতে পারি, যে আমাদের জন্য তাহলে সরকারের জন্য আমাদের রিকমেন্ডেশন কি, আমরা আজকের এই সবার থেকে কি বলতে চাই সামারিলি, সংক্ষেপে। তারিক হাসান, তারিক হাসান তারিক হাসান মনে হয় নাই। আমরা তাহলে একটু আর আমাদের প্রায় শেষের পর্যায়ে আসছি। আমি একটা মিনিট যদি বলেন। বলো বলো বলো। আমি একটি মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে আমরা একটা ন্যাশনাল ওয়ার্ক প্ল্যান চাই নিরাপদ খাদ্য পুষ্টির জন্য, মানে নিরাপদ খাদ্যের জন্য একটা ওয়ার্ক প্ল্যান চাই টু পার্টিসিপেট অল দ্য স্টেক হোল্ডার অ্যান্ড সিটিজেন ভয়েস অলসো। এটা একটা করা যায় কিনা, যে জাতীয় কর্মপরিকল্পনা চাই নিরাপদ খাদ্যের জন্য, যেখানে অংশগ্রহণকারীরা সবাই থাকবেন, স্টেক হোল্ডাররা একই সঙ্গে একটা নাগরিক সমাজেরও অংশগ্রহণ তারা নিশ্চিত করবে। এটা জাতীয় খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের লিড দিতে হবে এবং এটা তাদের বানাতে হবে, আমরা তাদেরকে সাহায্য করব। আজকের এই দিবসে আমরা সেই দাবি করতে চাই এবং আগামী দিবসের আগেই এটি আমরা করতে চাই। আগামী বছর 2 ফেব্রুয়ারির আগেই এটি আমরা তৈরি করতে চাই এবং তাতে আমরা সবাই সহযোগিতা করতে চাই। ধন্যবাদ। তারিক হাসান আসছে আবার। তারিক হাসান আমাদের একজন মুরব্বী মানুষ। হ্যাঁ তারিক হাসান, তুমি তোমার বক্তব্য একটু সংক্ষেপে বলে দাও, আমরা অনেকক্ষণ আজকে সময় নিয়েছি। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? আসলে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, খুব ভালো লাগছে শুনতে, কিন্তু আমার এই অডিও ভিডিও সিস্টেমে বারে ডিস্টার্ব করছে, বারে বারে আমি ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছি, যার ফলে আই এম সরি। আলোচনা খুবই সুন্দর হচ্ছিল। ওই প্রণব বাবু যেটা বললেন, আমি তার সাথে যোগ দিয়ে বলতে চাই, আগে আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে পারলে সেটার ফলো আপ হিসেবে ওয়ার্ক প্ল্যানটা বোধহয় আরো এফেক্টিভ হতো। একটা রোড ম্যাপ আকারে তৈরি করা যায় কিনা সেটা যদি আমরা দেখতাম। আর একই সাথে ওই যে কোঅর্ডিনেশনের কথা বলা হচ্ছে, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? জানা ভাই শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছেন? বলো, পাচ্ছি। আচ্ছা, তারিক হাসানের সমস্যা হচ্ছে, আবার যদি আসে তাহলে শুনবো। আমরা আমাদের সাইফুল আজম খান, একজন মাঠের মানুষই, দৈনিকে আমাদের সঙ্গে থাকেন, একটু ওনার কথা শুনেই মানে আমরা শেষের দিকে চলে যাব। সাইফুল আজম খান কি শুনতে পাচ্ছ আমাদের কথা? কোথায় গেল সাইফুল আজম? শাকিল সাহেব আছেন। হ্যাঁ সাইফুল আজম, তোমার কথা। তোমার পিছনে নদী কেন রে ভাই? এটা স্যার একটা ব্যাক প্রজেকশন দেওয়া ছিল স্যার। আচ্ছা আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। শিখাই দিও তো কি করে ওটা করতে হয়, তাহলে আমার পিছনে আমি দিয়ে দেব একটা। এটা স্যার আপনার এলাকারই কোন একটা নদীর ছবি স্যার, ইসামতি নদীর স্যার, এটা ইসামতি নদী স্যার। বলো কেমনি করে দেয়, প্রযুক্তিটা টেকনোলজিটা জানি না স্যার। তো বলো। ধন্যবাদ স্যার। আসলে আমি একটু সুবিধাবাদী লোক স্যার, আমি একটু হারভেস্ট করতে চাই, বেশি পছন্দ করি, শুনতে চাই, তথ্য সংগ্রহ করতে চাই, কিন্তু স্যার আসলে ডেলিভারেশন লিমিটেশন আমার থাকে। তাই যাই হোক স্যার, আমি নীরবে শুনতেছিলাম অনেকের কাছ থেকে। তো আসলে নিরাপদ খাদ্য যে বিষয়টা, এই শব্দটা নিয়ে স্যার আমার একটু মানে আপিত্ত ঠিক বলবো না, আমার স্যার কিছুটা হেজিটেশন আছে। কারণ খাদ্য এবং পুষ্টি দুটো আমার জানা মতে, আমি পুষ্টি বিজ্ঞানী না, তারপরে দুটো আলাদা শব্দই। খাদ্য মিন করে যে আমাদের ক্ষুধা নিবারণ করে, কিন্তু পুষ্টি তো স্যার মাইক্রো নিউট্রিয়েন্টের বিষয়ে সংশ্লিষ্ট, এবং যেহেতু আমরা এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, কাজেই কিন্তু পুষ্টিতে আমাদের ডেফিসিট রয়ে গেছে। এবং কাজেই আমার মনে হয় যে এই বিষয়টার সাথে এখন যুগের দাবি যে নিরাপদ খাদ্য এবং পুষ্টি, এই খাদ্যের সাথে পুষ্টিটা শব্দটা আসলে আর একটু ভালো হয়। আর বিসেফ ফাউন্ডেশনের সাথে মনে হয় পুষ্টিটা নিয়ে আসলে আরো ভালো হয়। আমাদের আলোচনার অধিকাংশ সবকিছুই শুধুমাত্র খাদ্যের মধ্যে সীমাবদ্ধ না, আমরা সবজি নিয়ে কথা বলছি, ফল নিয়ে কথা বলছি, বিভিন্ন স্পাইসেস নিয়ে কথা বলছি। কাজেই আমাদের আলোচনায় প্রত্যেকটা জিনিসই আসছে, কিন্তু আমরা অ্যাড্রেস করছি শুধুমাত্র খাদ্যকে নিয়ে। ইভেন খাদ্য আইনের বিষয়টা মনে হয় শুধুমাত্র খাদ্য না, আমরা সম্পূর্ণভাবে
পুষ্টি নিয়েই আমরা কাজ করছি, সরকারও কাজ করছে। কাজে এখানে আমার একটা বিষয় কাজ করে। একটা জিনিস আরেকটা হচ্ছে যে আমাদের আসলে বর্তমানে আমাদের কৃষি বান্ধব সরকারের উদ্যোগে ইতিমধ্যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছি এবং পুষ্টি নিরাপত্তা বা পুষ্টি দিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য অনেকগুলো আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নিরাপদ খাদ্য যেটা আমাদের আপনিও স্যার ছিলেন বহু আগে থেকে, এখন জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন, বহু আগে থেকেই আমাদের আইপিএম থেকে শুরু করে অনেক নিরাপদ খাদ্য উৎপাদনের আমাদের সরকারি অনেক উদ্যোগ রয়েছে। আমাদের প্রণব দা বলেছেন যে আসলে আমাদের আইন অনেক আছে। আমি জানি না পৃথিবীতে কোথাও আইন প্রয়োগ করে খাদ্য নিরাপদ করা গিয়েছে। এটার ব্যাপারে আমার কিছুটা সন্দেহ রয়েছে। আমাদের দেশে যতগুলো আইন আছে সরকারের সদিচ্ছা আছে। আইন আছে মানেই যে প্রচুর আইন আছে তার মানে আমাদের সরকারের সদিচ্ছা আছে, কিন্তু সেটা এক্সিকিউশন এবং এই বিষয়ে মনে হয় যে আমাদের কিছুটা লিমিটেশন আছে। আমাদের প্রডিউসার যারা তারা চায় যে তাদের প্রোডাক্টের সঠিক মূল্য পেতে চায়, যারা ব্যবসা করে তারা লাভবান হতে চায়, এটা স্বাভাবিক। এবং পাশাপাশি যারা ভোক্তা তারাও সিদ্ধান্ত গ্রহণ করে তারা ভালো খাবার খেতে চায়, এটা ঠিক আছে। কিন্তু ভালো খাবার কোনটা এখানে মনে হয় যে আমাদের সিদ্ধান্তের একটা ব্যাপার আছে। কারণ ভালো খাবার যদি চকচকা হয় সেটাকে আমরা ভালো খাবার বলি, বা যদি আমরা টেস্টি হয়, স্বাদ লাগে, সেটাকে আমরা ভালো খাবার বলি। এই যে এবং অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন জৌলস বা আবিলাস বিষয়টাও কাজ করে। এখানে তিনটা পর্যায়ে, একটা হলো যে প্রডিউসার যারা আছে তাদের রেসপন্সিবিলিটি, এবং যারা মিড লেভেলে যারা ব্যবসা করেন তাদের রেসপন্সিবিলিটি, আর ভোক্তা যারা আছে তাদের রেসপন্সিবিলিটি না, তাদের সচেতনতা। এই তিনটা টার্ম মনে হয়, আর সরকার সেটা দায়িত্ববোধ। কাজে এখানে প্রডিউসার পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা করবে সে তার প্রোডাক্টটা বাড়ানো এবং ফলন বাড়ানো এবং খরচটা মিনিমাইজ করার জন্য। এই জন্য যা কিছু করা দরকার সে করে। এখানে যে এসিআর আছে ভদ্রলোক হাসান কামাল, উনি বলছিলেন আসলে আমাদের পেস্টিসাইড যেগুলো আছে এগুলো কিন্তু আগের মতো অতটা নেগেটিভ না স্যার। অনেক ক্ষেত্রেই এখন পরিবেশ বান্ধব অনেক প্রযুক্তি পেস্টিসাইড গুলো আসছে, এখন আর রেড ডায়মন্ডে নাই, এখন অধিকাংশ গ্রিন ডায়মন্ডে চলে আসছে এবং সেগুলোর রেসিডুয়াল ইফেক্ট অনেক কম। আমাদের রাসেল আইপিএম বলেন অথবা ইস্পাহানি বলেন, ইভেন হেকিম বলেন বা এসিআই বলেন, অনেকে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসছে। কিন্তু কৃষকের যে সিদ্ধান্ত গ্রহণ, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কৃষকের কিন্তু লিমিটেশন আছে। সে জানে যে এই জিনিসটা ব্যবহার করলে তার খাদ্য বা প্রোডাক্ট নিরাপদ হবে, কিন্তু তাতে তার কি আসে যায়, সে তার প্রোডাক্টের মূল্য চায়। এই যে এই মুহূর্তে এখন সারা দেশেই টমেটো আগাম পাকানো হচ্ছে। আমি গতকালও মাঠে গিয়েছিলাম। এই যে আগাম পাকানোর জন্য এখানে আমরাই তো, আপনিই তো স্যার আপনার হাত দিয়েই হয়তোবা একসময় এই যে পাকানোর জন্য যে হরমোনটা আবিষ্কার করা হয়েছে, এখন পর্যন্ত সে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে এটা আবিষ্কার করা হয়েছিল সেই অবজেক্টিভ কিন্তু এখন এক্সিকিউট হচ্ছে না। হয় আগাম পাকানো হচ্ছে, কিন্তু আমি একটু বলি আগাম পাকানোর বিষয়টা, যে আগাম পাকানোর বিষয়টা আমাদের হাত, আমরা কিন্তু তখনও রিকমেন্ড করি নাই, আমরা তখনও না করেছিলাম। কিন্তু এই এসিআই একটা বড় কোম্পানি আছে, হাসান কামাল শুনতেছে, তাদের প্রোডাক্টই ওরাই বেশিরভাগ বাজারে প্রোডাক্ট দেয় যেটা আগাম পাকানোর জন্য। এখানে একটা নৈতিকতার বিষয় রয়ে গেছে যে আমি কাঁচা ফলকে, স্যার এখানে আগাম পাকানোর বিষয়টা স্যার যেটা তারা তাদের যে অবজেক্টিভ, আগাম পাকে না, ফলটা আগাম পাকে না, আগাম রং এনে দেওয়া হচ্ছে, আগাম পাকে না। কালারটা তো হয় স্যার, কালারটা তো হয় স্যার। এই আগাম কালার দিয়ে একটা অনৈতিক কাজ করা হচ্ছে, কারণ আমি কাঁচা ফলকে পাকা বলে চালাচ্ছি। অবজেক্টিভ আমাদের যেটা ছিল, যেমন হচ্ছে আগাম পাকানোর জন্য আমাদের অবজেক্টিভ ছিল না। আমি যতটুকু জানি যে আমাদের আনারসের বিভিন্ন সময় ইয়ার রাউন্ড করার জন্য বিভিন্ন সময় এটাকে আগাম ফল আনার জন্য বা ফলের সাইজটা কোন কোন ক্ষেত্রে বড় করার জন্য, আনারসের বিষয়টা একটু ডিফারেন্ট ডিলে করার জন্য, এটা স্যার আলাদা হরমোনাল বিভিন্ন বিষয় আছে। তো এখানে আমি স্যার একটা গল্প বলি, পরশুদিনের একটা ঘটনা। আমাদের সময় নাই, বুঝছো না স্যার? জি স্যার, এক মিনিট স্যার, একটু সময় নিচ্ছি। ওখানে একটা দোকানে গেছি স্যার, মাঠ ভিজিট করে একটা দোকানে, জাস্ট ছোট্ট একটা বাজারে গেছি, মিষ্টির দোকানে। তো ওখানে প্রথমে আমি আপনার স্যার ছোট বলার গল্পটাই বলছি। আমি বললাম যে আপনার দোকানে গোল্লা আছে কিনা? কয় না, মিষ্টি আছে, রসমালাই আছে। আমি বলছি গোল্লা, সে বলতে পারলো না। কিন্তু গোল্লা তো স্যার যেভাবে তৈরি করে সেটা কস্টলি, এটা কেউ খায় না। তো বললাম যে তাহলে আপনি যে মিষ্টিটা তৈরি করছেন, এখানে দেখলাম যে ওখানে ছানা আছে, ছানার সাথেই পাশেই একটা বস্তা আছে, ময়দার বস্তা। তো
তো ময়দা এটার সাথে যোগ করে আমি ঠিক আছে আটা আছে, তো আটাটা কি দিয়ে তৈরি হয়? 1 কেজি মানে গমের দাম 32 টাকা, সেখানে আটা সে 26 টাকা দিয়ে কিনছে। আমি যে এটার মধ্যে কি দিয়ে তৈরি করছেন? কয় এর ভিতরে সিমলাই আলু আছে, সিমলাই আলু দেওয়া আছে। তো যে গেল, তারপরে সে দই খেতে গেলাম, দইয়ের কালারটা এরকম বাদামি কালার কেন, সাদা নয় কেন? কয় সাদা দিলে তো আপনি খাবেন না। তাহলে এর মধ্যে কি দিছেন? কয় সোডা দিছি। আচ্ছা গেল, এটা 2 নম্বর আইটেম গেল। তারপরে মিষ্টি কি দিছেন? চিনি দিছেন। চিনি কি এটা? একদম ফ্রেশ চিনি। কেন? অথচ এই জামালপুর আমি থাকি স্যার, জামালপুরে এখানে সুগার মিলের চিনি বিক্রি হচ্ছে না। সেখানে বললো যে ব্রাজিল থেকে এটা আসে, এটার মধ্যে স্যার যেটা বলছে এক ধরনের ফলের মানে আসতেই পারে। কথাটা হলো যে আমাদের অসাধুতা সব জায়গায় রয়ে গেছে। না অসাধুতা, আমি স্যার অসাধুতা শুধু তাদেরকে বলবো না স্যার, আমি যে ভোক্তা, আমি ফ্রেশ জিনিস এবং সাদা জিনিস, চকচকে জিনিস পছন্দ করছি, যার ফলে তারা বাধ্য হচ্ছে তারা এটা দিতে স্যার। আর পাশাপাশি তারিক স্যার, হাসান স্যারকে বলবো যে আমাদের এখন সিড সেক্টর বা টেকনোলজি সেক্টর কিন্তু অবারিত হয়েছে, অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে। সেখানে যে সমস্ত হাইব্রিড গুলো আসছে, আমাদের দেশীয় যে গবেষণা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ধানের জাত বা বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করেছে, সেখানে পুষ্টি নিরাপদ, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হাইব্রিড গুলো ওরকম পুষ্টি নিরাপদ না, শুধুমাত্র প্রোডাকশনই হচ্ছে। এক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে। আর আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন ভ্যারাইটি গুলো ডেভেলপ করতে পারলে আমাদের একটু ভালো হয়। আর এখন আমি স্যার কদিন আগে এখন দেখছি ট্রান্স ফ্যাটি অ্যাসিড, যেটা এটা আমাদের দেশে কিন্তু এটার পরিমাণটা, মাত্রাটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। কাজে একই মানে এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে যার যার, যেমন বললাম ফার্মার লেভেলের রেসপন্সিবিলিটি, ব্যবসায়িক লেভেলের রেসপন্সিবিলিটি এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা, এবং সরকারের আইন অনেক আছে কিন্তু সেখানে আমরা 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 আর এক বন্ধু বহুতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, শাকিল আহমেদ স্যার। আপনি একটু সংক্ষেপে বললেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি জি। আসলে আমি একজন ফার্মার। আমি স্যার আসলে ময়মনসিংহ ত্রিশাল থেকে। ভালুকা বলি সবসময়। জি স্যার, ভালুকা মানে আপনার কোনো আত্মীয় আছে স্যার? না, আমার কোনো আত্মীয় নাই, ত্রিশালেও নাই। আসলে স্যার কি, আমি একজন ফার্মার হিসাবে মানে আন্তর্জাতিক, আজকের টাইমে আন্তর্জাতিক একটা আলোচনা অনুষ্ঠানে বলবো, এই প্ল্যাটফর্মে আমাকে দেখতে পেয়ে সত্যি খুব গর্ববোধ মনে করতেছি। সবাইকে ধন্যবাদ। বিসেফ ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট, মানে পর্দার আড়ালে বা পর্দার বাহিরে যারা আছেন, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি যেটা বলবো, আমি একজন সাধারণ ফার্মার হিসাবে স্যার, আমি যদি বলি, আজকে আমি যেটা শুনতে পেলাম যে মেইন যে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে মানে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, নিরাপদ খাদ্য কিভাবে উৎপন্ন করা যায়। তো আমি যেটা বলবো, এখানে আমাদের বাংলাদেশে বহির্বিশ্বে এগ্রিকালচারটা স্যার প্রসারিত হয় সরকারের মাধ্যমে, সরকারি ভাবে, কিন্তু আমাদের দেশে ঠিক সেটা উল্টো। আমাদের এদিকে কৃষি ক্ষেত্রটা স্যার মানে হয়েছে, প্রসারিত হয়েছে বেসরকারি কোম্পানিগুলোর মাধ্যমে, যা সরকারের নিয়ন্ত্রণের বাহিরে। এখন আমরা যদি, আমার মতে আমি যেটা বলবো, আমরা একেবারে ঠিক না, সরকারের যথেষ্ট অবদান রয়ে গেছে এটা, তবে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরেরও বহু অবদান রয়ে গেছে, যার যারটা স্বীকার করতে হবে আর কি। এটা একেবারে সরকার কিছু করছে না সেটা ঠিক না। হ্যাঁ স্যার, তো এই জন্য বিশেষ করে আমরা একটা জিনিস বলি, বেসরকারি কোম্পানিগুলো মাঠ পর্যায়ে স্যার যেভাবে এরা কাজ করে, হ্যাঁ, বিশেষ করে ধরেন এসিআই বলেন বা ওই যে আরো অন্যান্য যেসব কোম্পানি আছে, বা ওনারা যে কাজ করতেছে, কিন্তু এখানে বেশ কিছু প্রেশার আসে স্যার। আমি একজন ফার্মার, আমি আমার জমিতে ধান চাষ করতেছি, সবজি চাষ করতেছি। এখন প্রশ্ন হলো, এটা তো আমি টমেটো চাষ করতেছি, এটা আমার এইবারই প্রথম। এটা এমন কিছু না যে আমার এটা যদি না হয় 1 মাস পরে আবার হবে, তখন আমি ওইখান থেকে আমার যদি ক্ষতি হয়, ক্ষতিটাকে আমি পুষিয়ে নিব। কিন্তু এই যে কৃষকের যে আত্মবিশ্বাস সৃষ্টি, এটা কৃষকের হচ্ছে না। আবার যে কোম্পানিগুলো, ওনারা কৃষকদেরকে আত্মবিশ্বাস সৃষ্টি করতে ব্যর্থ। এই জায়গায় আরেকটা হচ্ছে স্যার, এই সাধারণত যে
ময়মনসিংহে স্যার আপনি অবশ্যই জানেন, যদি কোনো, যেহেতু আমাদের ময়মনসিংহ মাছের জন্য বিখ্যাত, কোনো কোম্পানিওয়ালা যদি কোনো ফিড কোম্পানি বা যদি খাবার নিয়ে আসে, তারা ময়মনসিংহ প্রথমত ময়মনসিংহকে টার্গেট করে, ময়মনসিংহ, নরসিংদী বা অন্যান্য জেলাগুলোতে ট্র্যাক করে। হ্যাঁ, এখান থেকে কার্যক্রম শুরু হয়। তো এই মেডিসিন কোম্পানি, কৃষি ক্ষেত্রের যে কোম্পানিগুলো আছে, এরা মেইনলি টার্গেট করে স্যার উত্তরবঙ্গে। দেখুন ওইখানে কৃষি বেশি হয়। এখন হচ্ছে কি, দেখা যায় কি, একদিকে আমি যদি কোম্পানির প্রতিনিধি হই, আমার উপরে একটা প্রেসার থাকে। আমার যা স্যালারি আসছে, আমার তো স্যালারি আছে, কিন্তু আমার উপরে কোম্পানির একটা টার্গেট আছে স্যার। তো তুমি মাসে আমাকে এত লাখ টাকা স্যাল দেবা, ওইটার উপরে তোমার কমিশন বা স্যালারি দেওয়া হবে। এটা তো দোষের কিছু নাই, এটা তো না দোষের না, কিছু দোষের নাই, কিছু তার বেতন আসবে সেলস থেকে, তাই না? এটা তো হ্যাঁ, ব্যবসা। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে স্যার, ওই যে ওনাদের যে প্রোডাক্ট গুলা, হ্যাঁ, এটা তাকে, অর্থাৎ ক্ষতিকারক হোক ভালো হোক, মানে যে মানে সব কোম্পানি কিন্তু আমি প্রোডাক্ট আমি আছে আপনাকে এবং থামায় দেই। আমি আমি আপনার কথাটা বুঝতে পারতেছি যে আসল জায়গাটা হলো, কিন্তু ঘুরে ফিরে আসছে কোম্পানিগুলাকে, যারা ব্যবসা নিয়ন্ত্রণ করে তাদের কাছে, যে তাদের কাছে এই জন্যই জেসিআই এর ভদ্রলোককে, হাসান কামালকে বললাম যে তারা তো এই যে এখন এখন কি রেড ডায়মন্ড নাকি সেখান থেকে গ্রিন ডায়মন্ডে আসতেছেন। এখন এইটা একটা হলো ক্ষতিকারক পেস্টিসাইডেরই একটু ভালোর দিকগুলা, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে সেটাও করতে গেলে, নিরাপদ করতে গেলে 3 সপ্তাহ 2 সপ্তাহ স্প্রের পরে অপেক্ষা করতে হয়। সেই জায়গাটায় ওনাদের দর্শনের ভিতরে, ওনাদের ভিতরে দরকার যে এটার পরিবর্তন করতে। সেইটার জায়গাটায় ওনারা যদি সরে আসেন আস্তে আস্তে, যে রেড ডায়মন্ড থেকে যেরকম গ্রিন ডায়মন্ডে আসতেছেন, আমরা মনে করি এই ডায়মন্ড থেকে আস্তে আস্তে সরে টোটালটাই আপনার যে বিষমুক্ত যে বায়োপেস্টিসাইড বা অন্যান্য প্রযুক্তি আছে সেগুলোতে চলে আসার জন্য অনুরোধ করছে। ফলে এই দায়িত্বশীলতা জায়গায় ওখানে থাকতে হবে। আমরা আমরা একটু শেষ করতে চাই শাকিল ভাই, আমরা একটু শেষ করতে চাই, কারণ আমরা বলেছিলাম যে আমরা 2 ঘন্টা কোনো মতে বলবো, কিন্তু দুই জি স্যার, 2 বাবলু ঘন্টা স্যারের হয়ে রাত গেছে। অনেক হয়ে গেছে। হ্যাঁ, 5 আর মানে বাবলু স্যারের অনেক রাত হয়ে গেছে, আপনার কথা মতোই সে 2 ঘন্টা থাকতে রাজি হয়েছে। আমরা আর 5 মিনিট আসলে শেষই করতে চাই যে আজকের আলোচনাটা, এই যে দেখা যাচ্ছে যে আমাদের ইস্যুগুলো এত গুরুত্বপূর্ণ যে এটা শেষ হচ্ছে না। আপনারা তো বলছেন, আর আমার এই যে এখানে মোবাইল ফোনে আমি ধরে রাখছি যে এখানে আমি দেখতেছি কারা কি কমেন্ট করতেছেন। আমাদের এর বাইরে আরো অন্তত পক্ষে দ্বিগুণ লোক ওইদিকে রয়ে গেছে, তারা কমেন্ট করতেছেন। তো সব জায়গায় একটাই কথা যে আমাদের, আমি ইকবাল ভাইয়ের কথা থেকে শুরু করি যে আমরা আমরা যা খাই, আমি যা খাই আমি তাই, এটা হলো জায়গাটা। আমরা নিরাপদ খাবারের বলছি, কিন্তু নিরাপদ খাবারের মাধ্যমে পুষ্টির নিশ্চয়তা করাটা হলো গুরুত্বপূর্ণ। ফলে আমি যদি নিরাপদ খাবার খাই, আমার পুষ্টিটা, আমি যে কারণে খাবার খাচ্ছি পুষ্টির জন্য, সেটা আমি পেতে যাব, শুধু পেট ভরার জন্য নয়, পুষ্টির জন্য। আমি কারণ খাওয়ার উদ্দেশ্যটা ওইখানেই। আমার শুধু, অনেকেই আমরা শুধু পেট ভরানোর জন্য চেষ্টা করছি, সেটা নয়। আমার তৃষ্ণা নিবারণের জন্যই শুধু আমি কোক খাইতেছি, কিন্তু সেটা নয়। আমি যেটা খাবো সেটা যেন আমার পুষ্টি আনে, আমার ক্ষতি না করে। আমি সেদিন দেখেছি আমার যে কোকা কোলা দিয়ে নাকি টয়লেট পরিষ্কার করা যায়, তো সেই জিনিসগুলো তো আমরা খাইতেছি আর কি, সেই ধরনের কেমিক্যাল। তো আমাদের দরকারটা হলো ওই সচেতনতা দরকার যে আমি কি খাচ্ছি, আমি যা খাবো আমি সেটাই তো পাই। তো আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে ভোক্তার যদি সচেতনতা থাকে, সে আস্তে আস্তে ডিমান্ড তৈরি করতে পারে, প্রেসার তৈরি করতে পারে বাজার ব্যবস্থাপনার উপরে, যে আমাকে তুমি এই অসময়ে এই টমেটো পাকায় আমাকে দিবা না, অসময়ে আম পাকায় আমাকে দিবে না। পাকে তো না, রং করায়। একটা ধারণা রয়েছে যে ফল পাকতে গেলে তো তার ইথিলিন, সে নিজস্বই এই যেটা হরমোনটা ইয়েটা তৈরি করে, কেমিক্যালসটা তৈরি করে। আমি তো সেটাই করতেছি, দিয়ে দিতেছি। তো কাঁচাটা দিয়ে আপনি পাকা বলে খাওয়াবেন। নাজমা হোসেন বলতেছেন কলাও তাই করতেছে। এটার ফলে ওইটা কচকচ করে, ওইটা ভিতরে, বাহিরে হলুদ ভিতরে কচকচ। এই যে জায়গাটা আমাদের, আমাদের প্রত্যেকের দায়িত্বশীলতা, নৈতিকতা, ব্যবসায়ী মহলে, উৎপাদক মহলে, ভোক্তা মহলে, প্রত্যেকের মধ্যে থাকার দরকার। যে এটা যতক্ষণ না হচ্ছে প্রত্যেকের মধ্যে,
আমরা বিসেফ ফাউন্ডেশনের থেকে আমরা বারবার কথাটা বলেছি যে মনোজগতের পরিবর্তন দরকার, মনোজগতের পরিবর্তনের থেকে আচরণের পরিবর্তন দরকার। ফলে আচরণের স্থায়ী পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে আমরা কোনো আশা দেখছি না। আমি সর্বস্তরের লোকদের যে আমাদের নৈতিকতা, যে ব্যবসা করি আর যেই করি না কেন, কেউ একজন বলছেন যে আসলে উৎপাদনের চাইতে ব্যবসার সময় আসলে বেশি ক্ষতি হচ্ছে। তো আমি এইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু সবাই রেসপন্সিবল আছি। আমরা যারা উৎপাদন করছি তারাও গোলমালে আছি, আমরা যারা ব্যবসা করছি তারাও আসলে এটাকে অনিরাপদ করে ফেলতেছি, আর যারা ফ্যাক্টরিতে প্রসেস করতেছি তারাও সেটা করতেছি। ফলে এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতে আমাদের মনোজগতের পরিবর্তন দরকার। এবং আমাদের 1500 আইন না কত আইনের কথা বলছেন ডক্টর নাজিমুদ্দিনের আজকে আর্টিকেল দেখেছি, উনিও দায়িত্বশীলতার কথা বলেছেন। আমরাও সেই কথাগুলোই বারবার বলতেছি, আমাদের দায়িত্বশীল হতে হবে। তো 1500 আইন না হলেও যদি 15টাও যদি থেকে থাকে, আইন আছে, আইনের অভাব নাই, পলিসি আছে, সরকারের পলিসি আছে, সেগুলো দিয়ে ওনারা বলছেন আমাদের তো ইচ্ছার অভাব নাই, ইচ্ছার অভাব নাই, কিন্তু সেগুলো প্রয়োগ দরকার। কালকে আমি ওই যে একটা যোগ করে ভারতের কি ভদ্রলোক আছেন না, স্বামীজি আছেন একজন, তার একটা কথা শুনতেছিলাম, উনি বলতেছেন যে এডুকেশন দরকার, শিক্ষা দরকার, শিক্ষা আর তার সাথে আইনের প্রয়োগ, দুইটা একসঙ্গে যতক্ষণ হবে না হবে ততক্ষণ পর্যন্ত ইউ ক্যানট মুভ ফরওয়ার্ড। আমি কথাটা আমার মনে ওই জায়গাটাই যে আমাদের শিক্ষা দরকার, এবং সেই মনোজগতের পরিবর্তনের জন্য শিক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি অনেক, 5-7 দিন আলোচনা করেছি। সেখানে একটা কথা আসতেছে, আমাদের বাচ্চা বয়স থেকে আসলে শিক্ষার পরিবর্তন করা দরকার, কিন্তু সেই শিক্ষাটা যদি স্থায়ী আমার আচরণে পরিবর্তন করতে গেলে আমার বাবা মা, আমার ব্যবসায়ী, আমার প্রত্যেকটা জায়গাতে আসলে এটা দরকার। ফলে রেস্টুরেন্টে আপনি বললাম, রেস্টুরেন্টে গেলাম, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে, অস্বাস্থ্যকর ভাবে পরিবেশনা হচ্ছে, সেটা কি যে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আল্লাহই মালিক। এই জায়গাটায় আমাদের দরকারটা হলো যে আমি যেন খাবো, আমি যেন তাই হই, তার জন্য সর্বত্র একটা নৈতিকতার সাথে এগুলা করা দরকার। আমাদের প্রণব সাহেব খুব সুন্দর একটা বলেছেন, আমাদের আইন আছে, পলিসি আছে, ফুড সেফটি অথরিটি আছে, এই সবগুলাকে আমরা, এবং আমরা আমাদের বিসেফ ফাউন্ডেশন শুধু না, এরকম আমাদের মতো আরো হয়তো কিছু কিছু সংগঠন রয়ে গেছে যারা এই সচেতনতা বৃদ্ধির কাজ করছেন, অথবা কেউ বাজারজাত করার জন্য চেষ্টা করছেন। এইখানে আজকে আমাকে অনেকেই তারাও বলেছেন এগুলা কথা। সবাইকে একত্রে নিয়ে একটা রোডম্যাপ তৈরি হওয়া দরকার, যেটা আমাদের তারিক হাসান বলেছে, এবং সেই রোডম্যাপের ভিত্তিতে একটা ওয়ার্ক প্ল্যান দরকার, যে ইন্টিগ্রেটেড সবাইকে নিয়ে আমরা কি করে একসঙ্গে আগাবো। কারণ সরকারের লিমিটেশনস আছে, আমাদেরও লিমিটেশনস আছে, কিন্তু সব লিমিটেশন গুলো আমরা একখানে করতে পারলে আমাদের প্রত্যেকের শক্তিটা আমরা কাজে লাগাইতে পারি, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। ফলে কোঅর্ডিনেশনের কথাটা শব্দটা বলা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ফলে আমরা পলিসি আছে, একেবারে যে নাই তা নয়, কিন্তু পলিসি আছে, আইন আছে, আমাদের ভিতরে এটাকে প্রয়োগ দরকার, যাতে করে আমরা সবাই সচেতন হই এবং আমরা গোটা ভ্যালু চেইন যেটা বলতেছি, সেই ভ্যালু চেইনের ভিতরে সততা, সাধুতা আসে, যেটা আমাদের খাবারটাকে নিরাপদ করে দিতে পারে। আমরা সরকারের কাছে আজকে আমাদের আবেদন হলো, আপনারা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করুন, আমরা এই আইনের প্রয়োগ করুন, এবং এই আইনের প্রয়োগের মাধ্যমে যে আপনার বিএফএসএফ ইত্যাদি নিরাপদ খাদ্য আইন হয়েছে, তার যে বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে সেটাকে কার্যকর করতে গেলে যে সরকারি বেসরকারি বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করতে হবে। তার জন্য বিএফএসএ সরকারকে আমরা বলতে পারি, আমাদের জাতীয় নেতৃত্ব তারা আমাদেরকে নেতৃত্ব দেবেন, যাতে করে আমরা একসঙ্গে একটা কার্যক্রমের মাধ্যমে আমরা সামনে আগাতে পারি। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। আমরা আশা করতেছি আমরা সাথে থাকবো, আমাদের যারা বিভিন্ন আরেকটা বলে দেন। আমরা জানতে চাই, আগামীকাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাইকার সাথে যদি এমইউ করে, সেই এমইউর মাধ্যমে কি তারা কি টাকা পাবে? তাহলে সেই পরিকল্পনা বা সেই প্রকল্পে যেন আমাদের এই কথাগুলো থাকে, আমরা এটা
সেটা ঠিক আছে, আমাদেরকে মানে আমরা যতদূর জানি যে এটা একটা আমরা বড় প্রজেক্ট আসলে, হ্যাঁ সিটিজেন আমরা সেটা ইন্টারভেনশন হিসেবে আমরা এটা বললাম। হ্যাঁ না ঠিক আছে, ওটাও জানাবেন তারা। তবে আমি যেটুকু জানি সেটুকু হলো যে এই জায়গার একটা বড় প্রজেক্ট আছে এবং জায়গার সরকার চাইতেছে বিএফএস এই বিসেপ ফাউন্ডেশন কে এটাতে ইনভলভ করতে, যাতে করে বিসেপ ফাউন্ডেশন বিএফএস কে সাহায্য করতে পারে এবং সেই বিসেপ ফাউন্ডেশনের অংশ আপনারা সবাই আছেন। যদি সেটা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ তো আমরা আমাদের যে ইপ্সিত লক্ষ্য আছে সবাইকে নিয়ে কাজ করা, আমরা সেটাতে করতে পারবো। আমরা ডেফিনেটলি আমরা শুধু একা যাব না, আমাদের আরো যারা অংশীদার আছে তাদেরকে সাথে নিয়ে যাব। তবে আমরা তাদেরকে অবশ্যই বলবো এটার বিস্তারিত জিনিস আমাদেরকে সামনে তুলে ধরতে, যাতে করে আমরা আমাদের জায়গাটা খুঁজে পাই, আমরা কিভাবে কন্ট্রিবিউট করব, জাতি কিভাবে বিভিন্ন অ্যাক্টর কি করে কন্ট্রিবিউট করব। আমি 4 মিনিট বেশি চলে গেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা অনেক কমেন্ট করেছেন, বিভিন্ন জায়গায় কমেন্ট করেছেন, সেগুলা সবার কথা হয়তো আজকে শুনতে পারিনি, সামনে আনতে পারিনি। জগদীন্দ্র চৌধুরী কানাডা থেকে অনেক উপদেশ দিয়েছেন, সেগুলো আপনারা কাইন্ডলি এই আপনাদের এই কমেন্ট গুলো সবই আমাদের এতে থাকছে। এই আমাদের বিসেপ ফাউন্ডেশনের পেজ যেটা আছে ওখানে থাকছে, ওখানে আপনারা গিয়েও আপনারা এই রেকর্ডেড থাকছে, ওখানেও গিয়ে আপনাদের মন্তব্য দিতে পারেন। কোনো মন্তব্যে যদি উত্তর দিতে চান সেখানে উত্তর দিতে পারেন, এই সুযোগটা থাকছে। আর এই রেকর্ডিংটা আপনারা মেহরবানি করে যদি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেন তাহলেও আসলে আমরা মনে হয় আপনাদের এই যে 2 ঘন্টা সময় আমাদের সঙ্গে কাটালেন সেটার আরো ভালো ব্যাপার হবে। তাই সবাইকে অনেকবার ধন্যবাদ দিয়ে, আমাদের মিটন চলে গেছে, সরি মিটনের শুধু ছবি আছে, মিটন চলে গেছে। ওর পক্ষ থেকে বলি ওর ছেলে আজকে আর্মিতে জয়েন করার জন্য আজকে কোথায় যেন ক্যান্টনমেন্টে যাচ্ছে, তো সেটার জন্য বাবা হিসেবে নিয়ে গেছে সেখানে। ফলে তার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করতেছি, ছবি ঝুলাই দিয়ে চলে গেছে এটা, কিন্তু সে আমাদের সবসময় আমাদের সাথেই আছে, আমাদের নেতৃত্বে। তারিক হাসান অনেক ধন্যবাদ, আর কথা শুনতে পেলাম না, তো আপনাদেরকে আর একবার অনেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আমরা অফলাইন যেতে পারি। আপনারা ভালো থাকবেন সবাই, এই কোভিড এর সময় ভালো থাকবেন, যাতে করে আল্লাহ হাফেজ, আমরা আবার জয়েন করতে পারি কোনো সময়। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই যে ওখানে লিভ একটা অপশন